হ্যাঁ স্যার, বলুন। মানে একটু অসময়ে ডিস্টার্ব করলাম। তুমি তো নিশ্চয়ই এখন অফিসে? হ্যাঁ স্যার, একটু আগেই ঢুকলাম। এনি প্রবলেম স্যার? না, মানে ঠিক আমার কোনো প্রবলেম নয়, তবে কাল রাতে একটা ব্যাপার দেখে একটু অ্যাবনর্মাল লাগলো। আচ্ছা, তোমার কি মিনিট পাঁচেক সময় হবে শোনার? কি বলছেন স্যার? আমার হাতে এখন সময়ই সময়। সময় কাটানোটাই এখন সমস্যা। এই আপনি এখন ফোন না করলে আমি কমিউনিটি কিচেনে গিয়ে কুমড়োগুলো ঠিকঠাক সাইজ মতো কাটা হয়েছে কিনা তার তদারকি করতাম। হ্যাঁ, তাই নাকি? আপনি বলুন স্যার, কি দেখেছেন, কোথায় দেখেছেন? আমি শুনছি, বলুন। হ্যাঁ হ্যাঁ, বলছি। আমি যে আজকাল রাতে ডিনার সারার পরেও কিছুক্ষণ ছাদে পায়চারি করি, সে তো তোমাকে বলেইছিলাম। আর তুমি তো আমার বাড়ির ছাদে অনেকবার উঠেছ। হ্যাঁ স্যার। তোমার মনে পড়ছে নিশ্চয়ই, পূর্ব দিকে অনেকখানি জায়গা নিয়ে এয়ারপোর্ট, রানওয়ে ইত্যাদি, তারপরে সেগুন বন। আবার দক্ষিণ দিকেও বহুদূর অবধি কোনো লোকালয় নেই, যে জন্যে তোরসা নদীটা অবধি ছাদ থেকে পরিষ্কার দেখা যায়। হ্যাঁ স্যার, মনে পড়েছে। ওখানে যা কিছু লোকালয় সব আপনার বাড়ির উত্তরে আর পশ্চিমে। হ্যাঁ, সেই জন্যেই আমি উত্তরে বা পশ্চিমে তাকিয়ে চোখকে কষ্ট দিই না, বরং বাকি দুদিকে তাকাই। সেগুনের বনে জোনাকির জলা নেভা দেখি, তোরসার জলে চাঁদের আলোর আঁকিমুকি দেখি। আকাশ পরিষ্কার থাকলে দক্ষিণে স্কাইলাইনে ভুটান পাহাড় দেখা যায়, তাও দেখি। জানি স্যার। কাল রাতেও ওইভাবে ছাদে পায়চারি করছিলাম, বুঝলে। তারপর? হঠাৎ এমন একটা দৃশ্য দেখলাম যেটা গত 10 বছর এই বাড়িতে বাস করে কখনো দেখিনি। দেখলাম সেগুন বনের মধ্যে কয়েকটা টর্চের আলো ঘোরাঘুরি করছে। সেগুন বন জায়গাটা সম্বন্ধে তোমার আইডিয়া না থাকলে তুমি বুঝতে পারবে না ঘটনাটা কতটা অস্বাভাবিক। উপরন্তু এই সময় যখন লোকজন নিজের বাড়ির সামনের রাস্তাতেই পা রাখছে না, তখন রাত 11টার সময় ওই ভুতুরে জঙ্গলে টর্চের আলো দেখে একটু বিচলিত হয়ে পড়েছে আর কি। হয়তো কেউ ওই জঙ্গল ধরে শর্টকাট নিচ্ছিল, তাছাড়া আর কি হবে? টর্চের আলোর ঘোরাঘুরির প্যাটার্ন ঠিক রাস্তা ধরে হেঁটে যাওয়ার মতন ছিল না বিনায়ক। তুমি তো পুলিশে চাকরি করো, বহু কম্বিং অপারেশন মানে চিরুনি তল্লাশিতে অংশ নিয়েছ নিশ্চয়ই। তখন তোমরা যেভাবে টর্চের মুখ নিচের দিকে রেখে চারিদিক থেকে গোল হয়ে সেন্টারের দিকে এগিয়ে আসার সময় কাল্পনিক বৃত্তের প্রতিটা ইঞ্চি মাপতে মাপতে এগো, কাল রাতে আলোগুলো ঠিক সেইভাবে সেগুন বাগানের জমি মাপছিল। একটা করে এরিয়ার তল্লাশি শেষ করেই চলে যাচ্ছিল পাশের অংশে। খুব কম করে 4 জন লোকের একটা টিম কাজটা করছিল এবং পাক্কা 1 ঘন্টা ধরে ওরা কাজটা চালিয়ে গিয়েছিল। মুশকিল হচ্ছে জায়গাটার দূরত্ব আমার বাড়ি থেকে 1/2 মাইলের কম নয়, তাই না পেয়েছি কোনো শব্দ, আর না পেরেছি আলো ছাড়া অন্য কিছু দেখতে। বুঝতে পারছি স্যার। দৃশ্যটা আমাকেও ভারী অবাক করছে, কারণ জায়গাটা... না, তুমি নিজের চোখে না দেখলে তোমাকে আমি বোঝাতে পারবো না জায়গাটা ঠিক কেমন। তবে এইটুকু বলছি বিনায়ক, ওখানে ঝরা সেগুনের পাতা ছাড়া আর খুঁজে পাওয়ার মতন কিছু আছে বলে আমার জানা নেই। আচ্ছা ঠিক আছে স্যার, ঘন্টাখানেকের মধ্যেই আমি আপনার বাড়ি পৌঁছে যাচ্ছি। তারপর দুজনে মিলে জায়গাটা দেখে আসবো। হ্যাঁ, চলে এসো, দুজনে মিলে জায়গাটা দেখে আসবো, তারপর এখানেই লাঞ্চ করে নেব। কেউ নিশ্চয়ই কিছু খুঁজছিল। বুঝলে বিনায়ক, আমি কিন্তু বেশ বড় একটা গন্ডগোলের গন্ধ পাচ্ছি। আপনি চিন্তা করবেন না, আমি আসছি স্যার। সেগুন বনে কিসের আলো দেখতে পেয়েছিলেন উমাশঙ্কর চৌবে? জানতে হলে আপনাকে শুনতে হবে বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। সানডে সাসপেন্সে আজ শুনবেন সৈকত মুখোপাধ্যায়ের উমাশঙ্কর চৌবে সিরিজের অন্যতম একটি গল্প সেগুন বন অন্ধকার। উমাশঙ্কর চৌবের ভূমিকায় শঙ্করী প্রসাদ মিত্র। শুরু হচ্ছে সেগুন বন অন্ধকার।
লকডাউনের দিনগুলোয় আলিপুরদুয়ার থানার ওসি বিনায়ক বসুর কাজের চাপ একদম কমে গেছে। রাস্তায় লোকজন কম, তাই অ্যাক্সিডেন্ট, ক্রাইম সবই কম। প্রথম দিকটায় তাও পাবলিক কোভিড বিধি মানছে কিনা সেদিকে নজর রাখতে হচ্ছিল। তখন বিনায়ক সারপ্রাইজ চেকিংয়ের সময় কিছু ট্যাদড়া ছেলেকে বাইক থেকে নামিয়ে বাটান দিয়েছিল, ওঠবোসও করিয়েছিল। তারপর থেকেই সেসব পাবলিক শুধরে গেছে। এখন যে কাজগুলো করতে হচ্ছে সেগুলো বিনায়কের খুব মনের মতন কাজ। তার থানা এলাকার মধ্যে যত দিন আনি দিন খাই মানুষজন থাকে, যারা এই লকডাউনের দিনগুলোতে জীবিকা হারিয়েছে, তাদের যাতে খালি পেটে থাকতে না হয় তার জন্য ওরা থানার সব কর্মচারীরা মিলে থানার ঠিক পাশেই একটা লঙ্গরখানা খুলেছে। সকাল 11টার পর থেকে সেখানে বহু নারী, পুরুষ এবং শিশু খেতে আসে। বিনায়কেরও অনেকটা সময় ওখানে দাঁড়িয়ে লাইনের তদারকির কাজে কেটে যায়। লাইন সামলাতে সামলাতেই সে শোনে কার বাবার হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছে, হসপিটালে বেড পাচ্ছে না, কোথায় অক্সিজেনের ক্রাইসিস, এমনকি কেউ বাচ্চার জন্য দুধের জোগাড় করতে না পারলেও খাবারের লাইন থেকে বেরিয়ে এসে বড়বাবুর সামনে হাত জোড় করে দাঁড়ায়। বড়বাবু, বাচ্চাটার দুধের জোগাড়টুকু পর্যন্ত হয়নি। তা আমি কি করব? আপনি সারা কাকে বলবো বড়বাবু? আশ্চর্য। আপনি কিছু করেন। ওরা বুঝে গেছে বিনায়ককে বাইরে থেকে দেখতে রাগী হলেও এবং একটু হাঁকডাক করে কথা বললেও মানুষটার মনটা খুবই নরম। কিছু ভুল বোঝেনি তারা। বিনায়ক মুখে তাদের ধমক দেয় ঠিকই, কিন্তু ধমক দিতে দিতেই থানার গাড়ি পাঠিয়ে সেই হার্টের পেশেন্টকে কোনো নন কোভিড হসপিটালে ভর্তি করিয়ে দেওয়ার কাজটাও করে দেয়। দোকান খুলিয়ে নিজের পকেটের পয়সায় বেবি ফুডের টিন কিনে পৌঁছে দেয় বস্তির ঘরে। এর মধ্যেই প্রতিদিন ও রাতের দিকে একবার করে ওর গুরুদেব, মানে রিটায়ার্ড অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ উমাশঙ্কর চৌবেকে নিয়ম করে ফোন করে। হ্যালো। হ্যাঁ স্যার, কোনো অসুবিধা হচ্ছে না তো স্যার? মানে যা যা প্রয়োজন সব বাড়িতে আছে তো? না হলে আপনি বলবেন আমাকে, আমি পৌঁছে দিয়ে আসবো। আরে একদম ঠিক আছে বিনায়ক, আমাদের দুজন মানুষের প্রয়োজনই বা কতটুকু। আর চিন্তা করো না, প্রথম মর্নিং ওয়াকটা বন্ধ হয়ে গেল বলে একটু মন খারাপ লাগতো, এখন ছাদে হাঁটা অভ্যেস করে নিয়েছি। তবে তুমি কিন্তু সাবধানে থেকো, তোমাকে তো পাবলিকের টাচে আসতেই হচ্ছে। উমাশঙ্কর চৌবে আর বিনায়ক বসুর সম্পর্কটা গুরু শিষ্যের সম্পর্ক বললে একটু কম বলা হয়। কখনো কখনো মনে হয় ওরা দুই ভাই, কখনো মনে হয় দুই বন্ধু। দীর্ঘদিন খুব কাছাকাছি কাটানোর ফলে একে অন্যের মনের অনেক কথা বুঝে নিতে পারে। সেই জন্যেই সেদিন সকাল 10:30টার সময় চৌবে সাহেবের ফোন পেয়ে বিনায়ক ভারী অবাক হয়েছিল প্রথমে, কারণ মাত্র তার আগের রাতেই চৌবে সাহেবের সঙ্গে দীর্ঘক্ষণ তার কথা হয়েছিল ফোনে। তারপর আবার এত সকালে ফোন কেন? কিন্তু প্রথমটায় চৌবে সাহেবের মতো সপ্রতিভ মানুষের গলায় কুণ্ঠা দেখেও বিনায়ক বেশ অবাক হয়েছিল। তবে তারপরেই ওসি আলিপুরদুয়ার কোমরে হাত দিয়ে কুমড়ো কাটা সুপারভাইজ করছেন দৃশ্যটা কল্পনা করেই চৌবে সাহেব যখন হো হো করে হেসে ফেললেন, তখন বিনায়ক বুঝল এবার নিশ্চিন্তে চৌবে সাহেব তার ফোন করার কারণটা খুলে বলবেন। তারপর নিজেকে সামলে নিয়ে যখন আস্তে আস্তে তার বাড়ির ছাদ থেকে পূর্ব দিকের এয়ারপোর্ট রানওয়ে পেরিয়ে সেগুন বনে টর্চের আলো দেখার কথা সবটা জানালেন, তখন বিনায়কের বুঝতে আর অসুবিধে হয়নি যে চৌবে সাহেবের ইচ্ছে হয়েছে তাকে সঙ্গে নিয়ে একবার জায়গাটা দেখে আসার। এবং বিনায়ক তার অভিজ্ঞতা থেকে এটাও জানে যে হাওয়ায় একটা টুপি উড়ে যেতে দেখলেই ধরতে ছুটবেন এমন মানুষ উমাশঙ্কর চৌবে নন। দুধে মাছ শিকারীরা যেমন ফাতনার সামান্য নড়াচড়া থেকে জলের গভীরে মাছের গতিবিধি বুঝে নেন, চৌবে সাহেবও তেমনি আপাত দৃষ্টিতে সামান্য ঘটনা থেকে অপরাধের পূর্বাভাস পেয়ে যান। এ ব্যাপারে ভদ্রলোকের একটা অলৌকিক ক্ষমতা রয়েছে। তাছাড়া সত্যিই তো, কেনই বা এই প্যান্ডেমিকের মধ্যে কজন লোক রাত দুপুরে বনের মধ্যে কিছু খুঁজে বেড়াবে? হতেই পারে লোকগুলো ক্রিমিনাল। তাই সে জবাব দিতে দেরি করেনি।
ঘণ্টাখানেকের মধ্যেই চৌবে সাহেবের বাড়ি পৌঁছে যাবে কথা দিয়েই বিনায়ক ফোনটা নামিয়ে রেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, হুঙ্কার ছাড়ল। ডিউটি। স্যার, ওর চেম্বারের বাইরে তখন ডিউটি দিচ্ছিল হাবিলদার জনার্দন বিশ্বাস। ডিউটি দিচ্ছিল মানে একটা টুলের ওপর বসে নাক ডাকিয়ে ঘুমোচ্ছিল। সাহেবের ডাক শুনে হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে স্যালুট দিয়ে দাঁড়ালো। দেয়াল আয়নার সামনে দাঁড়িয়ে পুলিশ ক্যাপটা মাথায় ঠিক করে বসাতে বসাতে বিনায়ক আয়নার মধ্যে দিয়েই জনার্দনের মুখটা দেখে নিল। তারপর দ্বিগুণ জোরে চেঁচালো, মুখে মাস্ক নেই কেন? মরবার ইচ্ছে হয়েছে নাকি? হ্যাঁ স্যার, না না স্যার, মানে এই তো স্যার। মাস্ক জিনিসটা খায় না মাথায় মাখে, ঘুম চোখে সেটাই ঠিক মনে করতে পারছিল না জনার্দন। বিনায়ক কিছুক্ষণ ভুরু কুচকে তার দিকে চেয়ে থেকে দাঁতে দাঁত চেপে বলল, অপদার্থ। তারপর নিজের ড্রয়ার থেকে একটা সার্জিক্যাল মাস্ক বের করে টেবিলের ওপর রাখলো, বলল, পরে ফেলো, তারপর ড্রাইভারকে গিয়ে বলো জিপটা বের করতে, আমি বেরোবো। স্যার, ফোর্স? ফোর্স লাগবে না, একাই যাব। আর শোনো, বাবুকে বলে দেবে গাড়িটাকে যেন ঠিকঠাক স্যানিটাইজ করে নিয়ে আসে। ওকে? আচ্ছা স্যার। যাও। উমাশঙ্কর চৌবের প্রকৃতি প্রেমের কথা বিনায়কের অজানা নেই। এইসব কারণেই মানুষটাকে তার এত বিস্ময়কর মনে হয়। চাকরি জীবনের বেশিরভাগ সময়টাই যিনি কাটিয়েছেন হোমিসাইড ডিপার্টমেন্টের চিফ হিসেবে, দিনের পর দিন যার কেটে গেছে হসপিটালে, মর্গে কিংবা খুন খারাপির অপুস্থলে, পোড়া থ্যাতলানো রক্তাক্ত সব মৃতদেহের মধ্যে তিনি যে কেমন করে ছাদের বাগানে এত রকমের গোলাপ ফোটান, শুধু ডাক শুনে বলে দেন পাখিটা রোজ ফিঞ্চ না লিফ বার্ড, সেটাই বিনায়ক বুঝে উঠতে পারে না। তবে এইটুকু সে জানে, যদি সুযোগ থাকে তাহলে সত্যিই উমাশঙ্কর চৌবে দোকান বাজার বস্তির দিকে না তাকিয়ে নদী, বন আর পাহাড়ের দিকেই তাকিয়ে থাকবেন। সেই জন্যেই রিটায়ারমেন্টের পরে কলকাতার মাল্টিন্যাশনাল কোম্পানির সিকিউরিটি অ্যাডভাইজার হওয়ার ডাক উপেক্ষা করে কুচবিহারের নিরালা এক কোণে মনের মতন একটা বাড়ি আর বাগান বানিয়ে বসবাস করছেন। কুচবিহার এয়ারপোর্টের লাগোয়া দোতলা বাড়িটায় পৌঁছতে ঠিক ৪৫ মিনিট সময় লাগলো। ৫০ মিনিটের মাথায় দোতলার খোলা ছাদে বিনায়কের মুখোমুখি চেয়ারে এসে বসলেন বাড়ির মালিক উমাশঙ্কর চৌবে। তার হাতের প্যাকেটটার দিকে চোখ কুচকে তাকিয়ে বললেন, ওটা আবার কি নিয়ে এসেছো? স্যার, গোপালধারা টি গার্ডেনের অটাম ফ্ল্যাশ। এটা তো আপনি বরাবর আলিপুরদুয়ার থেকেই আনাতেন, এখন পাচ্ছেন না নিশ্চয়ই, তাই ভাবলাম। আচ্ছা, দাও দাও দাও, বেঁচে থাকো, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। সত্যি লকডাউনে তোমার বৌদির আর আমার ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত খেতে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু এই চাটি না পেয়ে চোখে অন্ধকার দেখছিলাম। দাঁড়াও দাঁড়াও, তোমার দামটা আমি দিয়ে দিই। এই নাও নাও। টেবিলের ওপর থেকে মানি ব্যাগটা হাতে তুলে নিলেন উমাশঙ্কর চৌবে। বিনায়কের মুখটা একটু কালো হয়ে গেলেও সে কোনো আপত্তি জানালো না, কারণ সে ভালো করেই জানে দামটা তাকে দিতে না পারলে চৌবে সাহেব ওই চা ডাস্টবিনে ফেলে দেবেন। বিনায়কের পাশাপাশি হাঁটতে হাঁটতে চৌবে সাহেব বললেন, এটাকে অবশ্য ঠিক বন বলা যায় না, মানে ন্যাচারাল ফরেস্ট নয়, সব মানুষের হাতে পোঁতা গাছ, যাকে বলে প্ল্যান্টেশন। তবে গাছগুলোর বয়স অনেক। কুচবিহার যখন স্বাধীন রাজ্য ছিল তখন লাগানো হয়েছিল। বিনায়ক অবাক হয়ে চারিদিকে তাকাচ্ছিল। বড়জোর ১০ মিনিট আগে তারা রানওয়ের পাশের পাকা রাস্তাটা ছেড়ে একটা মাটির রাস্তা ধরে সেগুন বনের মধ্যে ঢুকেছে, কিন্তু সেই ১০ মিনিটের মধ্যেই তারা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে শহর কুচবিহারের আর কোনো চিহ্নই খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে যতদূর চোখ যায় গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে রয়েছে একটার পর একটা আকাশ ছোঁয়া সেগুন গাছ। যেদিকে তাকাচ্ছে বিনায়ক, যত দূরেই তাকাচ্ছে সেগুন গাছের সারি ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না। মাঝে মাঝে একটা পোকা কিটকিট কিটকিট শব্দ করে ডেকে উঠছে, তা ছাড়া আর কোনো শব্দ নেই। চারিদিক এতই নিস্তব্ধ
যে ওদের নিজেদের পায়ের চাপে গুঁড়িয়ে যাওয়া শুকনো সেগুন পাতার মচমচ শব্দটাও ভীষণ জোরে কানে বাজছিল। হঠাৎ একটা স্টর্ক বিল্ড কিংফিশারের তীক্ষ্ণ চিৎকারে বিনায়ক চমকে উঠল। জায়গাটা কিন্তু খুব আনকেনি স্যার, কেমন যেন গা ছমছম করছে। তাও তো এখনো এই সেগুন বনের ভূতের গল্পগুলো শোনোনি। ভূতের গল্পও আছে নাকি? তা থাকবে না? আরে আমি তো এমন একটিও জঙ্গল দেখিনি যেখানে ভূত থাকে না। তাহলে বলি, শোনো শোনো। এই যে 2 মাইল লম্বা 2 মাইল চওড়া সেগুন বন, এর দক্ষিণ দিকে তো তোরসার ওই শাখাটা বয়ে চলেছে, যার নাম মরা তোরসা। আর ওই পূব দিকে জঙ্গলের সীমানায় রয়েছে পাঁচিল ঘেরা বিশাল এক পোড়ো জমি। জায়গাটার নাম রানী বাগান। কেন বলো তো অমন নাম? কেন স্যার? কারণ ওই জমিতেই একসময় রাজবংশের মহিলাদের সৎকার করা হতো। অন্তপুরের নারী বলেই সাধারণ শ্মশানঘাটে লোকজনের চোখের সামনে তাঁদের দাহ করা হতো না। আমি একবার ভেতরে ঢুকে দেখে এসেছি। চিতার ওপরে গড়ে তোলা পাথরের ছোট ছোট সমাধি রয়েছে, রানীমা আর রাজকুমারীদের সমাধি। যদিও এখন সবই ধ্বংসস্তূপ। লোকে বলে এই সেগুন বাগানে এখনো তারা নাকি হাওয়া খেতে আসেন। কারা স্যার? ওই রানীরা। তাছাড়া বালিকা রাজকুমারীরা নাকি এখনো দল বেঁধে এখানে সেগুন গাছের গুঁড়ির আড়ালে লুকোচুরি খেলে বেড়ায়। অনেকেই তাদের দেখেছে। ওই দেখার পরে অজ্ঞান হয়ে যাওয়া ছাড়া আর কোনো সমস্যা হয়নি। খুকি ভূতেরাও নিজেদের মনে খেলা করে এখান থেকে চলে গেছে, ওই জ্যান্ত মানুষকে পাত্তা দেয়নি। তবে 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 কি স্যার? কখনো তারা খেলা থামিয়ে যদি কোনো পথিকের দিকে চোখ তুলে তাকিয়েছে, তাহলে সেই বেচারা পথিক তারপরে আর 3 রাত্রির বেশি বাঁচেনি। সেই জন্যেই দুপুরের পরে লোকজন প্রাণ গেলেও এই সেগুন বাগানে ঢোকে না, বুঝলে? আপনি স্যার আমাকে ভয় দেখানোর জন্য এসব বানিয়ে বানিয়ে বলছেন, তাই না? আরে না না বিনায়ক, বিশ্বাস করো, সত্যি। আরে কি বলছেন স্যার? চৌবে সাহেবের কথা শেষ হওয়ার আগেই অনেক দূর থেকে খুব পরিষ্কার একটা আওয়াজ ভেসে এলো। বাচ্চা মেয়ের গলার আওয়াজ। বিনায়ক যে অবস্থাতে ছিল সেই অবস্থাতেই পাথরের মতো জমে গেল। উমাশঙ্কর চৌবে খুব দ্রুত পায়ে যেদিক থেকে ডাকটা ভেসে এসেছিল সেদিকে কয়েক পা এগিয়ে গেলেন। বোঝা যাচ্ছিল উনি চেষ্টা করছেন মেয়েটাকে দেখতে, কিন্তু এত ঘন বনের মধ্যে দেখতে পাওয়া কঠিন। একটু পরেই আরো দূর থেকে মনে হলো মরা তোরসার বাঁধের ওদিক থেকে আরো অনেকগুলো বাচ্চা মেয়ের খিলখিল হাসির শব্দ ভেসে এলো। একবারই, তারপর আবার সব চুপচাপ। শুধু সেই পোকার কিটকিট কিটকিট আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ নেই। বিনায়ক জোরে জোরে মাথাটা দুদিকে ঝাঁকিয়ে নিজের বোধবুদ্ধিটাকেই যেন ফিরিয়ে আনলো। তারপর বলল, চলুন স্যার, আর বেশিক্ষণ এখানে ঘোরাঘুরি করে লাভ নেই। কাল রাতে যদি কেউ এখানে এসেও থাকে, এখন তাদের পায়ের চিহ্ন খুঁজে পাবো বলে তো মনে হচ্ছে না। আর যখন তেমন ক্রাইমের খবর এখনো কিছু পাওয়া যায়নি, তখন আপনিই বা ভাবছেন কেন? চলুন স্যার। ঠিকই বলেছ। এত শক্ত আর শুকনো মাটি, এখানে ফুটপ্রিন্ট ট্রিন্ট তো পাওয়া যাবে না বলেই মনে হচ্ছে। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওটা কি? কোথায়? উমাশঙ্কর চৌবে প্রথমে একটু মনক্ষুণ্ণ হলেন বটে, তবে বিনায়কের কথাটা মেনেও নিলেন। আর ঠিক সেই মুহূর্তেই যেটা দেখে চৌবে সাহেব আর বিনায়ক দাঁড়িয়ে পড়েছিল সেটা আর কিছুই নয়, বেড়া দিয়ে ঘেরা একটা একতলা বাড়ি। হাঁটতে হাঁটতে ততক্ষণে ওরা সেগুন বনের এয়ারপোর্ট প্রান্তের একেবারে বিপরীত দিকে চলে এসেছিল। গাছের জটলা এখানে একটু হালকা হয়ে এসেছে। ডান দিকে তাকালে কিছুটা দূরে মূল তোরসা নদীর চর দেখা যাচ্ছিল, আর সামনে তাকালে দেখা যাচ্ছিল একটানা উঁচু একটা পাঁচিল। একটু আগেই চৌবে সাহেব যা বলেছিলেন
তার থেকে বিনায়কের বুঝতে অসুবিধে হলো না ওটাই সেই রানী বাগান। চৌবে সাহেব ওই পাঁচিলটা লক্ষ্য করেই হাঁটছিলেন। বিনায়ককে বলেও ছিলেন ওখান থেকেই পাতাকুড়ার রাস্তা ধরে আবার নিজের বাড়ির দিকে ফিরে যাবেন। কিন্তু সেই মুহূর্তে ওদের দুজনের মধ্যে কেউই যে সেগুন বন থেকে বেরোনোর কথা ভাবছিলেন না, তার কারণ বাঁদিকের ওই একতলা বাড়িটা। চৌবে সাহেবের মুখ দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছিল তিনি বাড়িটা আগে কখনো দেখেননি। তার কারণ তিনি এত দূর অবধি আসেনি এর আগে। হলুদ এলা দিয়ে রং করা বাড়িটার বেশ জীর্ণ দশা। কার্নিশের গায়ে বট অশ্বত্থের চারা গজিয়ে উঠেছে। রেন ওয়াটার পাইপের আধখানা ভেঙে দেয়ালের গায়ে ঝুলছে। সামনের এক ফালি বারান্দার গ্রিলের ফাঁকে অজস্র মাকড়সার জাল। তবে এসব সত্ত্বেও বাড়িটা যে কোন কাজে ব্যবহৃত হয় তা বুঝতে ওদের অসুবিধে হচ্ছিল না, কারণ সদর দরজার মাথার ওপরেই অর্ধেক লাল অর্ধেক সবুজ রঙে রাঙানো একটা টিনের সাইনবোর্ডের ওপর বেশ বড় বড় করে রোমান হরফে লেখা ছিল অ্যানিমাল রেস্কিউ সেন্টার, কুচবিহার ফরেস্ট ডিভিশন, রেঞ্জ 3। অর্থাৎ ফরেস্ট ডিপার্টমেন্টের পশু উদ্ধার কেন্দ্র এটি। প্রশ্ন হচ্ছে, পশু কোথায়? উদ্ধারকারীরাই বা কোথায়? কাল রাতের টর্চ রহস্যের পাণ্ডারা এখানেই লুকিয়ে নেই তো? আর এই প্রশ্নগুলো মনের মধ্যে আসতেই উমাশঙ্কর চৌবে বিনায়ককে নিয়ে কাঠের গেট ঠেলে বাড়িটার উঠোনে পা দিলেন। সেখান থেকে দুধাপ সিঁড়ি ভেঙে শুরু বারান্দা। বারান্দার গায়েই একটা বড় ঘর, দরজার পাল্লা দুটো ভেজানো। কেউ আছেন? বাড়িতে আছেন কেউ? বিনায়ক গলা তুলে হাঁক পারল। চৌবে সাহেব দরজার পাল্লার গায়ে লাগানো কড়াটা ধরে কয়েকবার খটখটালেন। কোনোটাতেই সাড়া মিলল না। বিনায়ক দরজার পাল্লা দুটো একটু খুলে ভেতরে তাকালো, তারপর ডান হাতের বুড়ো আঙুলটা নাচালো, অর্থাৎ ভেতরে কাউকেই দেখা যাচ্ছে না। ওরা দুজনে আবার উঠোনে নেমে এলেন। উঠোনের ডান দিকে একটা করোগেটেড শেডের নিচে একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়েছিল। তার গায়ে লেখা ফর ভেটেরিনারি ইউজ অনলি। দেখে মনে হলো শেডটার ভেতর দিয়ে গাড়িটার পাশ কাটিয়ে বাড়িটার পেছন দিকে যাওয়া যায়। বিনায়ক আর চৌবে সাহেবের মধ্যে চোখে চোখে কথা হয়ে গেল। দুজনে পা টিপে টিপে পেছনের জমিটায় হাজির হলেন। প্রথমেই তাদের চোখ আটকে গেল একটা শেডের নিচে সাজিয়ে রাখা অনেকগুলো খাঁচার দিকে। কিছু খাঁচা খালি, কয়েকটার মধ্যে বাসিন্দা রয়েছে। চৌবে সাহেব এক নজরে প্রায় সবকটাকেই চিনতে পারলেন। প্যাঁচা, বেজি, সজারু, এইসব ছোট ছোট পশু পাখি, সব মিলিয়ে প্রায় ৮-১০টা। পুরো জায়গাটাতেই চিড়িয়াখানার মতো গন্ধ। ওই শেডটা পার হয়েই ওরা যাকে খুঁজছিল তাকে পেয়ে গেল। একটা ছোট ডোবার পাড়ে তন্ময় হয়ে দাঁড়িয়েছিলেন ভদ্রলোক। এতটাই তন্ময় যে বিনায়ক একবার গলা খাঁকারি দিতে সেটাও শুনতে পেলেন না। বিনায়ক এবার গলা তুলে ডাকল, হ্যালো, গুড মর্নিং। এবার তিনি শুনতে পেলেন। চট করে ঘুরে দাঁড়িয়ে বিস্ফারিত চোখে একবার ওদের দুজনকে দেখলেন, এবং তারপরেই ওর মুখের ভাবে যেরকম পরিবর্তন এলো সেরকমটা সচরাচর দেখা যায় না। ওর মুখ থেকে সমস্ত রক্ত যেন পায়ের দিকে নেমে গেল, ফ্যাকাশে হয়ে গেল মুখটা। ঠোঁট দুটো থরথর করে কাঁপতে শুরু করল। দুটো হাত সামনের দিকে বাড়িয়ে দিলেন, কিন্তু কিছুই বলতে পারলেন না। হাত থেকে একটা প্লাস্টিকের প্যাকেট খসে মাটিতে পড়ে গেল। উনি খেয়ালই করলেন না। চৌবে সাহেব আর বিনায়ক দুজনেরই মনে হলো ভদ্রলোক বোধহয় আর নিজের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন না, পড়ে যাবেন। 6 ফুটিয়া বিনায়ক লম্বা লম্বা পায়ে ঠিক 2টো স্টেপ ফেলে ওর পাশে পৌঁছে গেল। দুহাত দিয়ে ওর কাঁধের ওপরের দিকটা শক্ত করে চেপে ধরে বলল, স্টেডি স্টেডি স্যার, স্টেডি।
আপনি এত নার্ভাস হচ্ছেন কেন? দেখুন, আমরা জাস্ট এখানে ঘুরতে এসেছিলাম। আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আমরা আসিনি। আপনি শান্ত হন, শান্ত হন। ভদ্রলোক তাই শুনে কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। বিনায়কের হাত ছাড়াবার কোনো চেষ্টা করলেন না, উল্টে ওর হাতের ওপর ভর দিয়েই আস্তে আস্তে মুখ তুলে তাকালেন। বললেন, সরি আসলে একটা কারণে আমার নার্ভগুলো খুব স্ট্রেনের মধ্যে রয়েছে। তার মধ্যে হঠাৎ আপনাদের দেখে সরি অ্যাগেন। এই পুরো সময়টাই চৌবে সাহেব চুপ করে একদিকে দাঁড়িয়ে ওকে ভালো করে লক্ষ্য করছিলেন। ভদ্রলোকের বয়স মনে হলো 50-এর কাছাকাছি। বেঁটে খাটো গোলগাল, সুখী টাইপের চেহারা, মাথা জোড়া টাপ। সেই মুহূর্তে ওর পরনে যা যা ছিল, ডার্ক ব্লু জিন্স, ডার্ক ব্লু টেনিস শর্টস, সাদা পোলোনেক গেঞ্জি, পায়ে রিবকের স্লিপার এবং চোখে রেব্যানের চশমা, সবই বেশ দামি এবং ব্র্যান্ডেড। হাতের মোবাইলটা যে অ্যাপেলের সেটা লোগো দেখেই বোঝা যাচ্ছিল। কবজির স্মার্ট ওয়াচের ব্যান্ডটা চৌবে সাহেব ওই দূরত্ব থেকে ঠিক বুঝতে পারছিলেন না, তবে নিঃসন্দেহে সেটাও বিদেশি। কিন্তু একই সঙ্গে তিনি এটাও খেয়াল করলেন যে ভদ্রলোকের চোখে মুখে অসম্ভব ক্লান্তি এবং উদ্বেগের ছাপ লেগে রয়েছে। অন্তত 2 দিন শেভ করেননি, রাতে ঘুমিয়েছেন বলেও মনে হয় না। চোখ দুটো লাল হয়ে রয়েছে। ডান হাতের কবজির একটু ওপরে ফর্সা চামড়ার ওপরে একটা নীলচে কালশিটের দাগ। মনে হলো ওই জায়গাটায় কেউ হাতটা মুছড়ে ধরেছিল। ওখানে যে ব্যথাও রয়েছে সেটা বোঝা গেল যখন উনি পায়ের কাছে পড়ে থাকা প্লাস্টিকের প্যাকেটটা ডান হাত দিয়ে তুলতে গিয়েও মুখটা যন্ত্রণায় বিকৃত করে আবার বাঁ হাত বাড়িয়ে সেটা তুলে নিলেন। তারপর বললেন, বুঝতে পারছি ভগবানই আপনাদের পাঠিয়েছেন। চলুন স্যার, ঘরে চলুন। বিনায়ক আর চৌবে সাহেবকে সামনের ঘরে একটা সোফায় বসিয়ে ভদ্রলোক নিজে ওদের মুখোমুখি একটা বেতের চেয়ারে বসলেন। কথা বলতে বলতে মাঝে মাঝেই অন্যমনস্ক হয়ে পড়ছিলেন, ফলে বক্তব্য একটু এলোমেলো হয়ে যাচ্ছিল। তবু প্রাথমিকভাবে যা বোঝা গেল, উনি কুচবিহার ফরেস্ট ডিভিশন 3-র ভেটেরিনারি অফিসার। ভদ্রলোক নিজের নাম বলে বললেন, আমার নাম শ্রমিক হাজরিকা। আমি অরিজিনালি আসামের ধুবড়ির লোক। চাকরি জীবনের বেশিরভাগ সময়টা আসামেরই বিভিন্ন রিজার্ভ ফরেস্টে কাটিয়েছি। মাত্র 3 মাস আগে তিনসুকিয়া থেকে এখানে বদলি হয়ে এসেছি, তবে বাংলাটা ফ্লুয়েন্ট বলতে পারি। এখানে আপনাদের কাজটা কি? কাজটা অনেকটা রিহ্যাব সেন্টারের মতো। এক সময় খুবই চাপ ছিল, তবে এখন আশেপাশে একই কাজের জন্য কয়েকটা স্পেশালাইজড সেন্টার খুলে যাওয়ায় কাজ প্রায় কিছুই নেই। রিহ্যাব সেন্টার কাদের জন্য? বনের পশু পাখিদের জন্য, বিশেষ করে মা মরা ছানাদের জন্য। আমরা ফরেস্টে টহল দিতে গিয়ে এরকম অনেক বাচ্চা কুড়িয়ে পাই। তার মধ্যে টিয়া পাখির ছানা থেকে ভালুক কিংবা চিতাবাঘের বাচ্চা সবই থাকে। একসময় মা মরা হাতির বাচ্চাদেরও এখানে রেখে কিছুটা বড় করে তুলে তারপর অন্য জায়গায় পাঠানো হয়েছে। তাছাড়া স্মাগলারদের কাছ থেকে যেসব পশু পাখি উদ্ধার হয় তাদেরও শরীরের হাল বেশিরভাগ সময় খুব খারাপ থাকে। বন্দি দশায় খুব ক্রুয়েলি ট্রিট করা হয় তো বেচারাদের, তাই ওদেরও চিকিৎসার প্রয়োজন হয়। এখানে কিছুদিন রেখে সুস্থ করে তোলার পরে আবার ওদের নিজেদের এনভায়রনমেন্টে ফিরিয়ে দেওয়া হয়। পেছনে একটা ডোবা দেখলেন না? ওর মধ্যে এখনও 30টা স্টার টার্টল রয়েছে। স্টার টার্টল? হ্যাঁ, ছোট মাপের এক জাতের কচ্ছপ। বিদেশের পেট মার্কেটে খুব ডিমান্ড। চোরা শিকারীরা ওগুলো বস্তা ভর্তি করে নেপালের দিকে নিয়ে যাচ্ছিল। আমাদের ফরেস্ট গার্ডরা খবর পেয়ে উদ্ধার করে এনেছে। আচ্ছা, এখন ওরা অনেকটা সামলে উঠেছে অবশ্য। আপনারা যখন এলেন তখন ওদেরই ফিড দিচ্ছিলাম। কি যেন একটা সমস্যার কথা বলছিলেন।
হ্যাঁ বলছি। দেখুন, এই লকডাউন শুরু হওয়ার পর থেকেই এখানে যে 4 জন হেল্পার আর গার্ড ছিল তাদের আসা বন্ধ হয়ে গিয়েছে। বুঝতে পারছি ওদের কিছু করার নেই, কারণ ওরা কেউ দিনহাটা, কেউ ময়নাগুড়ি থেকে, কেউ বা আবার জয়গাঁ থেকে পাবলিক বাসে চেপে চাকরি করতে আসতো। এখন তো বাস, ট্রেন সবই বন্ধ। ওরা আসবেই বা কীভাবে? হ্যাঁ, অথরিটির যদি সদিচ্ছা থাকতো তাহলে হয়তো ওদের মধ্যে অন্তত 2 জনকে এখানে থাকার ব্যবস্থা করে দিতে পারতেন। কিন্তু মনে হচ্ছে এই সেন্টারটার কথা সকলে ভুলেই গেছেন। আমি পায়ে হেঁটে কয়েকবার ডিভিশন অফিসে গিয়ে দরবার করে এসেছি। প্রতিবারই বড় সাহেবরা হবে করে কাটিয়ে দিয়েছেন। কাজেই গত 10 দিন ধরে একাই রয়েছি। নিজে যেটুকু পারি সবজি মাছ জোগাড় করে নিজেও খাচ্ছি, অসুস্থ জন্তুগুলোকেও খাওয়াচ্ছি। তবে জানেন, ওদের ওষুধ ফুরিয়ে গেছে। আর কতদিন বিনা ওষুধে ওদের বাঁচিয়ে রাখতে পারবো জানি না। এর মধ্যেই গতকাল রাতে। কত রাতে? হ্যাঁ, তখন রাত 10:30 হবে। আমি শুয়ে পড়েছিলাম। এমন সময় বাইরের দরজায় কেউ নক করলো। হ্যাঁ, বেশ জোরালো নকিং। মনে হচ্ছিল দেরি করলে দরজাটা ভেঙেই ফেলবে। আমি দরজাটা খুলতেই 4 জন লোক আমাকে ঠেলে সরিয়ে দিয়ে ভেতরে ঢুকে পড়ল। ঘর তো বেশি নেই, মাত্র 3টে। এই ঘরটা আর ওই দরজা দিয়ে ভেতরে ঢুকলে আরো 2টো ঘর রয়েছে। জানেন ওরা না 3টে ঘরই তছনছ করে দিল। আমি যত জিজ্ঞেস করি, কে আপনারা, এখানে কি খুঁজছেন, কোনো উত্তর দেয় না। তারপর যেমন এসেছিল ঠিক তেমনই বেরিয়েও গেল। কি খুঁজছে সে সম্বন্ধে কিছু বলেনি? তবে মনে হয় জিনিসটা বড় সড়ো কিছুই হবে। কারণ ওরা ড্রয়ার কিংবা কাবার্ডের মতন জায়গাগুলোয় হাতই দেয়নি, বরং খাটের তলা, বাথরুমের কোণ, ফলস সিলিংয়ের ওপরটা, এইরকম সব জায়গায় কি যেন খুঁজে বেড়াচ্ছিল। তা প্রায় ওই ধরুন 10-15 মিনিট ধরে ওই তাণ্ডব চালালো। তারপর বেরিয়ে গেল। আচ্ছা, এরকম কি হতে পারে যে ওরা কোনো মানুষকে খুঁজছিল? হয়তো ওরা কাউকে খুন করার জন্য তাড়া করছিল। ওদের প্রত্যেকের হাতেই তো ছোরা কিংবা গুপ্তির মতন অস্ত্র ছিল। একজনের হাতে তো একটা 1 শটার অবধি দেখেছিলাম। আর এখানে তাড়া খাওয়ার লোকের লুকোনোর জায়গা তো এই একটাই, এই বাড়িটা। হয়তো সেজন্যই। তা আপনার উপরে ওরা কোনো টর্চার করেছিল? না, বিশ্বাস করুন, আমাকে পাত্তাই দেয়নি। দেখুন শ্রমিকবাবু, আমাদের পরিচয় কি আর আমরা এখানে কেন এসেছি সেসব আপনাকে আগেই বলা উচিত ছিল আমাদের। এবার বিনায়ক তার আর চৌবে সাহেবের পরিচয় দিল, সঙ্গে চৌবে সাহেবের গত রাত্রের অভিজ্ঞতার কথাও বলল। তারপর বলল, একবার আপনার বাড়িটা ঘুরে দেখতে পারি? হ্যাঁ, ঘুরে দেখবেন? হ্যাঁ, সে তো 100 বার পারেন, কিন্তু মুশকিল হয়েছে কি বলুন তো। আপনারা যে আসবেন তা তো আমি জানতাম না, তাই ঘরগুলো অনেকটাই গুছিয়ে ফেলেছি। এমনকি অভ্যেস মতো সকালে 1 দফা সুইপিংও করে ফেলেছি। তাই যাকে আপনারা এভিডেন্স বলেন সেরকম কিছু বোধহয় আর পাবেন না। তবু চলুন। হ্যাঁ, আসুন, এদিকে। হ্যাঁ, চলুন স্যার, যাই। কিন্তু পাওয়া গেল, এভিডেন্স পাওয়া গেল। শ্রমিকবাবুর কাছ থেকেই একটা টর্চ চেয়ে নিয়ে উমাশঙ্কর চৌবে আর বিনায়ক বসু
দুজনে মিলে 3টে ঘর, 2টো ওয়াশরুম, বারান্দা এবং ওয়াশরুমের ছাদের সঙ্গে লাগানো সেলারটা খুব খুঁটিয়ে দেখলেন। এবং তার ফলে ওদের চোখে পড়ল খাটের নিচে জমে থাকা ধুলোর ওপরে হাঁটু আর কনুইয়ের ঘষ্টানির দাগ। চোখে পড়ল রডের আংটা থেকে ছিঁড়ে নামিয়ে আনা শাওয়ার কার্টেন আর কবজার গায়ে ঝুলে পড়া সেলারের ট্র্যাপ ডোর। সন্দেহ নেই একদল লোক এই বাড়িতে খানা তল্লাশি চালিয়ে গেছে। তারা যা খুঁজছিল তা এখানে না পেয়ে নিশ্চয়ই ওরাই আবার সেগুন বনে টর্চ জ্বালিয়ে জিনিসটা খুঁজে বেড়াচ্ছিল। জিনিসটা নাকি মানুষটা, কি খুঁজছিল ওরা? আপনার ড্রয়ারটা একবার দেখুন। চৌবে সাহেব শ্রমিকবাবুর অনুমতি নিয়ে একবার ওর ড্রয়ার আর কাবার্ডগুলো খুলে দেখলেন। দেখলেন ব্যক্তিগত ব্যবহারের অল্প কিছু পোশাক আশাক আর প্রসাধনী ছাড়া আর সমস্ত জায়গায় নানান রকম ওষুধ, অ্যানিমাল ফিড আর পোলট্রি ফিডের স্যাম্পলে ভর্তি। একজন চিকিৎসকের ঘরে সেটাই তো স্বাভাবিক। সবকিছুই সুন্দরভাবে সাজিয়ে রাখা ছিল। দেখলেই বোঝা যায় ওসব জায়গায় কাল রাতে কারুর হাত পড়েনি। চৌবে সাহেব একটু ইতস্তত করে বললেন, আপনার এই ঘড়ি, চশমা, পার্স, মোবাইল এসব নিশ্চয়ই ওই ড্রয়ার বা কাবার্ডের মধ্যেই কোথাও রাখা ছিল। অত ভেতরেও নয়, ওই টেবিলটার ওপরে পড়েছিল সব। ওরা ছুঁয়েও দেখেনি। সেই জন্যই মনে হচ্ছে ওরা কোনো জিনিস খুঁজতে আসেনি। মানুষ, জানেন, মানুষ খুঁজতে এসেছিল। উমাশঙ্কর চৌবে আর বিনায়ক বসু এবার শ্রমিক হাজরিকার সঙ্গে বাড়ির বাইরে বেরিয়ে এলো। চৌবে সাহেব একবার ঘড়ি দেখলেন, দুপুর 1:30 বেজে গেছে। বললেন, মিস্টার হাজরিকা, আমার মনে হয় আপনার এখনই একবার কুচবিহার থানায় ইনফর্ম করা উচিত, এবং একই সঙ্গে আপনার অফিসে, মানে ফরেস্ট অফিসে। আপনি যদি চান আমরা আপনার সঙ্গে দুটো জায়গাতেই যেতে পারি। এই বিনায়ক বাবুকে বললে হবে না? থানায় যেতে হবে? আগে হ্যাঁ, আমার জুরিসডিকশন আলাদা। এই জায়গাটা কুচবিহার সদর থানার আন্ডারে। আপনি চলুন না, আপনাকে নিয়ে যাচ্ছি। কুচবিহারে এখন ওসি হচ্ছেন পার্থদা বা পার্থসারথী রায়, আমার 2 ব্যাচের সিনিয়র। খুব ভালো মানুষ, আপনার কোনো অসুবিধা হবে না। চলুন। না স্যার, না স্যার, আমায় মাফ করুন। ওই ভুলটা আমি করব না। হ্যাঁ, ভুল? সে আবার কি? পুলিশে জানানোটা ভুল হবে বলে মনে হচ্ছে আপনার? অবশ্যই ভুল হবে। দেখুন, একটা জিনিস তো বোঝাই যাচ্ছে, আমি ওদের টার্গেট ছিলাম না। আমাকে ওরা টাচ অবধি করেনি। তাহলে আমি কেন পুলিশকে রিপোর্ট করে ওদের সঙ্গে শত্রুতা তৈরি করব বলুন তো? এই এই হতচ্ছাড়া জঙ্গলের মধ্যে আমাকে একা থাকতে হয়। শত্রুতা করে কতদিন বাঁচব? পারলে পারলে আপনারাই বরং আমার একটা উপকার করুন স্যার। কুচবিহার থানায় বলে এখানে রাতে একটা টহলদারির বন্দোবস্ত করুন। হ্যাঁ হ্যাঁ, তবে তবে অবশ্যই বলে দেবেন যেন আমার ওপরে সন্দেহ না পড়ে এইভাবে করতে। হ্যাঁ, মানে ধরুন এই ফরেস্টের বাউন্ডারি বা বরাবর 2-1 বার ঘুরে গেল, কোনো সন্দেহজনক গাড়ি টাড়ি দেখলে আটকালো, এই আর কি, তার বেশি কিচ্ছু নয়। বেশ, তাই হবে। ঠিক আছে মিস্টার হাজরিকা, আমরা এখন চলি। আমার ফোন নম্বরটা রেখে দিন আপনি। সন্দেহজনক কিছু দেখলে আপনি কল করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর আমি যা করা করব। কেমন? ধন্যবাদ ধন্যবাদ। শ্রমিক হাজরিকাকে নিজের ফোন নাম্বারটা দিয়ে ওর ফোন নাম্বারটাও সেভ করে রাখল বিনায়ক। তারপর ও আর চৌবে সাহেব রানীবাগানের পাশ কাটিয়ে পাতাকুড়ার রাস্তায় এসে উঠল। পাতাকুড়ার মোড়ে এসে বিনায়ক বলল, পারমিশন দিয়ে দিন স্যার, বাবুকে এখানে ডেকে নিই। আপনার বাড়ি থেকে আমরা অনেক দূরে চলে এসেছি। এখনই 2টো বাজে, হেঁটে ফিরতে গেলে বিকেল হয়ে যাবে স্যার। ডাকো। অত কি ভাবছেন স্যার? শ্রমিক হাজরিকা লোকটা যা বলল তা নিয়ে কি আপনার কোনো ডাউট জাগলো? জাগবে না? তোমার জাগেনি? হ্যাঁ, কই না তো। সত্যি ভাগ্যবান তুমি।
আমি এক এক করে সন্দেহের কারণগুলো বলে যাব, শুনবে? নিশ্চয়ই স্যার, এই আর বলতে, আপনি বলুন। ডাউট নাম্বার 1, শ্রমিক বাবু পুলিশের লোক দেখে ওরকম ফ্যাকাশে মেরে গেলেন কেন? কেন দুহাত তুলে নিজেকে ডিফেন্ড করার জন্যে কথা বলতে শুরু করে দিয়েছিলেন? তুমি আগ বাড়িয়ে মাঝখান থেকে ওকে অভয় দিলে, তাই না? হলে আমি বলতাম, হ্যাঁ আমরা সব জানি, ভালো চাও তো স্বীকার করো, কোরকে কথা বার করে নিতাম। বড় ভুল হয়ে গেছে তো। যাকে যাকে যাকে। তারপর ডাউট নাম্বার 2, একজন মাঝারি মাপের সরকারি চাকুরে টপ টু বটম নিজেকে এমন ব্র্যান্ডেড মালে সাজিয়ে রাখতে পারেন কেমন করে? কোথা থেকে অত পয়সা পান? ডাউট নাম্বার 3, যে লোক নিজেই বলে ভয়ঙ্কর স্ট্রেসের মধ্যে রয়েছে, সে সকালে উঠে ঘর ঝাঁট দেয় কিভাবে? আর তার চেয়েও বড় কথা, সে পুলিশে খবর দিতে চায় না কেন? এতই যদি সে নিশ্চিন্ত যে তার উপরে আর অ্যাটাক হবে না, তাহলে তো স্ট্রেস থাকারও কথা নয়, তাই না? অ্যান্ড লাস্ট বাট নট দি লিস্ট, ও তো টর্চার্ড হয়েছিল। হাতের কালশিটেটাই তো তার সাক্ষী। কালশিটে? কই, আপনি আমাকে তো কিছু বললেন না। কি মুশকিল, ওর হাতটা তোমার চোখের সামনে ধরে দেখাবো নাকি? এই দেখো, এই হচ্ছে কালশিটে, নিজে দেখতে পাও না? না মানে, হ্যাঁ, যা বলছিলাম, টর্চার যে হয়েছিল সেটা উনি লুকোচ্ছেন কেন? আমি তোমাকে বলছি বিনায়ক, এই শ্রমিক হাজরিকা কালপ্রিটদের খুব ভালো করে চেনেন। চৌবে সাহেবকে এরকম তিরিক্ষে মেজাজে সচরাচর দেখা যায় না। একমাত্র তখনই দেখা যায় যখন উনি কোনো একটা ঘটনার ঠিকঠাক ব্যাখ্যা পান না। বিনায়ক জানে তখন বুদ্ধিমানের কাজ হচ্ছে ওকে নিজের মতো থাকতে দেওয়া, গভীরভাবে ভাবতে দেওয়া, যতক্ষণ না ভেবে ভেবে উনি ব্যাখ্যাটা বার করে ফেলছেন। কাজেই বিনায়ক গাড়িতে ওঠার পরে মিনিট 3 চুপ করে বসে রইল, কিন্তু তারপর আর থাকতে না পেরে বলল, স্যার বলো। বলছিলাম কি স্যার, শ্রমিকবাবু যাই বলুন, আমাদের বোধহয় উচিত একবার কুচবিহার সদর থানায় গিয়ে পার্থদাকে পুরো ঘটনাটা জানিয়ে আসা। এই জন্যেই তোমাকে এত ভালোবাসি বিনায়ক। দিস ইজ কল্ড ইনটুইশন, বাংলায় যাকে বলে পূর্বানুমিতি। একজন ইনভেস্টিগেটিং অফিসারের সবচেয়ে বড় সম্পদ হলো এই ইনটুইশন। এই যে তোমার মনে হচ্ছে একবার পার্থকে জানানো উচিত, আমি বলছি খুব শিগগিরই তুমি দেখবে এর চেয়ে সঠিক সিদ্ধান্ত আর হয় না। থ্যাংক ইউ স্যার। তাহলে আপনার ওখানে লাঞ্চ সেরেই আমরা সদর থানায় একবার ঢু মেরে আসবো নাকি? আপনি কিন্তু সঙ্গে যাবেন স্যার। অবশ্যই যাব। আফটার অল এই কেসটা আমি ইনিশিয়েট করেছি। সোজা বাংলায় কেঁচোটা আমি খুঁড়েছি, এবার সেই কেঁচোর পেছন পেছন গোখরো সাপ বেরোয় কিনা সেটাই দেখার। উমাশঙ্কর চৌবের ইনটুইশন বলছে বেরোবে। খুব তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া সারলেও ওদের আবার বেরোতে বেরোতে বেজে গেল 3:30। চলো বাবু। তারপরেও সরাসরি থানায় যাওয়া গেল না, আটকালেন চৌবে সাহেবই। গাড়িটা যখন সবে ওর বাড়ির সামনে দিয়ে বাঁক নিয়ে মেন রোডে উঠেছে, তখনই উনি চেঁচিয়ে উঠলেন, এই থামো থামো, দাঁড়াও একবার দাঁড়াও। ড্রাইভার বাবু রাস্তার বাঁদিক ঘেঁষে গাড়িটা দাঁড় করিয়ে দিল। বিনায়ক অবাক হয়ে বলল, কি হলো স্যার, কাকে দেখে দাঁড় করাতে বললেন? কেউ তো নেই এখানে, ফাঁকা জায়গা। কিছু আনতে ভুলে গেছেন কি? না না না, অরুময় মিত্র মানে ডেপুটি কনজারভেটর অফ ফরেস্ট দেখছি ওখানে বসে আছেন। চলো ওর সঙ্গে একটু শ্রমিক হাজরিকার ব্যাপারে কথা বলে যাই। চলো। ও চলুন স্যার। এই নীলকুঠি জায়গাটা হচ্ছে কুচবিহার শহরের ভিআইপি পাড়া। চওড়া রাস্তার একপাশে এয়ারপোর্টের পাঁচিল ঘেরা জমি, অন্য পাশে সার দিয়ে পরপর এলাহি সব রাজার আমলের বাংলো। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার
ডেপুটি কনজারভেটর অফ ফরেস্ট, সবারই আবাসন এই মহল্লায়। ওরা যে বাংলোটার সামনে দাঁড়িয়েছিল সেটা ডেপুটি কনজারভেটর অরুময় মিত্রর বাংলো। রাস্তা থেকেই বিনায়ক দেখতে পেল বলিষ্ঠ চেহারার সুপুরুষ এক ভদ্রলোক পোর্টিকোয় বসে বই পড়ছেন। পরনে ধবধবে সাদা পাজামা আর পাঞ্জাবি, চোখে মোটা কালো ফ্রেমের চশমা। কাঠের গেটটা খুলে ওরা দুজন নুড়ি বেছানো রাস্তায় পা দিতেই তিনি মুখ তুলে তাকালেন। তারপর ভাঁজ করা বইটা হাতে ধরে রেখে ওদের দিকে এগিয়ে আসতে আসতে বললেন, আরে উমাদা যে, কি সৌভাগ্য! কতদিন বাদে দেখলাম আপনাকে। আসুন দাদা, আসুন। বুঝলে বিনায়ক, অরুময় আমার ব্রিজ খেলার পার্টনার, সেই জন্যই ফর্মালিটি কোনো চাপ নেই। কিন্তু চৌবে সাহেব আর বেশি দূর এগোলেন না। পোর্টিকোর নিচে দাঁড়িয়েই মুখের মাস্কটা ঠিকঠাক করে নিয়ে বললেন, অরুময় ভাই, এই পরিস্থিতিতে আর তোমার প্রাসাদে পা দেব না। আমার এই চেলাটি আলিপুরদুয়ার থানার ওসি, নাম বিনায়ক বসু। হ্যালো স্যার। এর প্রয়োজনেই তোমাকে দুটো কথা জিজ্ঞেস করে চলে যাব। এ হে হে হে, আমি ভাবলাম আজ বোধহয় এক হাত খেলা হবে, কিন্তু না, আপনি ঠিকই বলেছেন, এখন সাবধানতাই ভালো। তা বলুন দাদা, কি জানতে চাইছেন? আচ্ছা, শ্রমিক হাজরিকা লোকটা কেমন? নামটা শোনা মাত্রই অরুময় মিত্রের সুন্দর মুখটা বিকৃত হয়ে গেল এবং ওর উত্তরটা বিনায়কের কানে খটাস করে বাজল। এক মুহূর্ত না ভেবেই অরুময় মিত্র বললেন, স্কাউন্ড্রেল, একদম ফার্স্ট গ্রেডের স্কাউন্ড্রেল। কিন্তু কেন দাদা, সে আবার কি করেছে? না, তেমন কিছু করেনি এখনো। ধরো পুলিশ প্রোটেকশন চেয়েছেন, কিন্তু তার আগে বলো তো, স্কাউন্ড্রেল বলছো কেন? মানে কি করেছেন উনি? ভাবতে পারেন, আমাদের অ্যাম্বুলেন্সটা নিয়ে ধুবড়ি চলে গিয়েছিল। তোর বাপের গাড়ি ওটা। জুরিসডিকশনের বাইরে একটা অন্য স্টেটে গাড়িটা নিয়ে চলে যাচ্ছিস, কারোর পারমিশন নেওয়ার প্রয়োজন নেই। আমি ওকে আজকালের মধ্যেই সাসপেন্ড করবো উমাদা, তারপর ডিপার্টমেন্টাল এনকোয়ারি শুরু হবে। আচ্ছা, ও কি আমার এগেইনস্টেই প্রোটেকশন চেয়েছে নাকি? আরে না না না, সে অন্য ব্যাপার, পরে তোমাকে বলবো। কিন্তু উনি গিয়েছিলেন কোথায়, খবর নিয়েছো? বলছে তো ফ্যামিলির জন্য খুব মন কেমন করছিল, তাই অন্য ট্রান্সপোর্ট পায়নি বলে অ্যাম্বুলেন্সটা নিয়েই নাকি ধুবড়িতে ওর ফ্যামিলির সঙ্গে দেখা করতে গিয়েছিল। যত সব, নিজেই ড্রাইভ করে গিয়েছিল। বাড়ির জন্য এত মন কেমন করলো যে একটা অ্যাম্বুলেন্স চালিয়ে নিয়ে তিনি বাড়ি চলে গেলেন। অপদার্থ উল্লুক না হলে এরকম কেউ করে বলুন? তা এই কাণ্ডটা কবেকার? এই তো আজ লকডাউনের 10th ডে, তো তার মানে 11 দিন আগের ঘটনা। এক রাত ওখানে কাটিয়ে লকডাউনের সকালেই আবার ফিরে এসেছিল বলে খবর পেয়েছি। অ্যাম্বুলেন্সটা তো এখনো ওর কাছেই, মানে তোমাদের রেস্কিউ সেন্টারেই রয়েছে দেখলাম। সে কি, আপনারা রেস্কিউ সেন্টারেও গিয়েছিলেন নাকি? কি ব্যাপার বলুন তো দাদা? ও হ্যাঁ, গাড়িটা ওখানে আছে ঠিকই, তবে গাড়ির চাবি আর লগবুক তুলে নিয়ে চলে এসেছি। চালাতে পারবে না। ঠিক আছে, আজ চলি। এ কি, চললেন নাকি? বললেন না যে কি হয়েছে? সন্ধেবেলায় বলবো অরুময়, এখন আগে জরুরি কয়েকটা কাজ সেরে আসি। ওকে? আচ্ছা, ঠিক আছে। অরুময় মিত্রকে কথাটা বলতে বলতেই জোর কদমে হাঁটতে হাঁটতে গেটের দিকে চলে গেলেন উমাশঙ্কর চৌবে। জিপে উঠে ড্রাইভারকে বললেন, বাবু, সদর থানাটা চেনো তো? নৃপেন্দ্রনারায়ণ পার্কের পেছনের রাস্তাটায়। হ্যাঁ স্যার, চিনি। হ্যাঁ, চলো। আচ্ছা স্যার, চলুন। কেসটা ক্রমশ ইন্টারেস্টিং হয়ে উঠছে না স্যার? আরও হবে। বাই দি ওয়ে, একটা কথা এখনই বলে রাখি, পরে হয়তো বলতে ভুলে যাব। ফেরার পথে একবার আলিপুরদুয়ার কোঅপারেটিভ ব্যাংকে নেমে পড়ো তো, তোমারই জুরিসডিকশন। শ্রমিক হাজরিকার অ্যাকাউন্টে রিসেন্টলি কেমন ট্রানজাকশন হয়েছে দেখে আমাকে জানিও। ওই ব্যাংকে যে ওর অ্যাকাউন্ট আছে সেটা আপনি জানলেন কেমন করে? ড্রয়ারে চেক বইটা ছিল, একদম নতুন। অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 4টে ডিজিট হলো 5383। কিছুক্ষণের মধ্যেই ওদের গাড়িটা সদর থানার কম্পাউন্ডের মধ্যে ঢুকে পড়ল। চৌবে সাহেব বিনায়ককে বললেন, বিনায়ক, তোমার ফোনে কটা বাজে দেখো তো।
হ্যাঁ 4:11 স্যার। ইস, আমরা শ্রমিক হাজরিকার কোয়ার্টার থেকে বেরিয়েছি বোধহয় 1:45, তাই না? মানে মাঝখানে প্রায় 2.5 ঘন্টা কেটে গেছে। বড় দেরি হয়ে গেল বিনায়ক। কিসের দেরি স্যার? বিনায়ক, আমার মন বলছে শ্রমিকবাবু খুব বড় বিপদের মধ্যে আছেন। আমাদের উচিত ছিল রেস্কিউ সেন্টার থেকে স্ট্রেট এই থানায় আসা, কিন্তু তখনও তো জানতাম না যে শ্রমিকবাবু ধুবড়ি গিয়েছিলেন। না, আর দেরি করা যাবে না, চলো নামো। বিনায়ক চৌবে সাহেবের উদ্বেগের কারণটা পরিষ্কার না বুঝলেও একটু টেন্সড হয়ে গেল। ও জানে চৌবে সাহেব খুব ভালো বিপদের গন্ধ পান। সেলফোনটা পকেটে ঢুকিয়ে রাখতে গিয়েও কি যেন একটা দেখে বিনায়ক বলে উঠল, কি হলো? একটা মিসড কল। মাই গড, শ্রমিকবাবু ফোন করেছিলেন। ফোনটা মিউট করে রেখেছিলাম, তাই বুঝতে পারিনি স্যার। শ্রমিক হাজরিকা কখন করেছিলেন? 2:30-র সময়। তার মানে আমরা ওখান থেকে বেরিয়ে আসার ঠিক পরে। বিনায়ক, আমি আর ভেতরে ঢুকছি না, গাড়িতে গিয়ে বসছি। তুমি পার্থকে বলো 5 মিনিটের মধ্যে যেটুকু টিম মোবিলাইজ করতে পারে তাই নিয়ে বেরিয়ে আসতে। আরও বলবে যেতে যেতে সব এক্সপ্লেন করব। নাও কুইক। ওকে স্যার। ঠিক 5 মিনিটের মাথাতেই কোচবিহার সদর থানার ওসি পার্থসারথী রায় 4 জন কনস্টেবল আর 2টো গাড়ি নিয়ে বিনায়কের গাড়িটাকে ফলো করলেন। পার্থবাবু নিজেও ট্রেনিং পিরিয়ডে উমাশঙ্কর চৌবের কাছে ক্রিমিনোলজির প্রথম পার্ট নিয়েছেন, তাই সাহেবের ওপরে তাঁরও অগাধ শ্রদ্ধা। স্যার নিজে বাইরে গাড়িতে বসে অপেক্ষা করছেন শুনে তিনি আর দেরি করেননি। তবে তাড়াহুড়ো করে লাভ হলো না কিছুই। সেগুন বনের মধ্যে দিয়ে হাঁটা পথটুকু ডাবল মার্চ করে পেরোতে পেরোতেই ওরা দেখতে পাচ্ছিল রেস্কিউ সেন্টারের সামনের দরজাটা হাট করে খোলা। ঘরটায় ঢুকে দেখল সোফার ওপর শ্রমিক হাজরিকা একটা ন্যাকড়ার পুতুলের মতো এলিয়ে পড়ে আছে, 2টো হাত পিছমোড়া করে বাঁধা। বিনায়ক প্রথমে ভেবেছিল ভদ্রলোকের মুখটা বোধহয় কেউ একটা টকটকে লাল সিল্কের রুমাল দিয়ে ঢাকা দিয়ে গেছে। অবশ্য পরক্ষণেই ভুল ভাঙল, রুমাল নয়, রক্ত। ওর কপাল থেকে গলা অবধি পুরো জায়গাটাই চিটচিটে রক্তের একটা আস্তরণে ঢেকে রয়েছে। চৌবে সাহেব একটু ঝুঁকে শ্রমিকবাবুর মুখটা একবার কাছ থেকে দেখে নিয়েই আবার সোজা হয়ে দাঁড়ালেন। তারপর নিজের মনেই বললেন, কথা বার করার জন্যে খুর দিয়ে ক্রমাগত মুখের চামড়ায় কাটাকুটি করে গেছে। চেঁচিয়েছিলেন নিশ্চয়ই, কিন্তু এখানে আর চেঁচানি কে শুনবে? তবে কথা বার করতে পারেনি, সেই জন্যেই যাবার সময় গলা নলিটা কেটে দিয়ে গেছে। পার্থ, বুঝতেই পারছো প্রফেশনাল কোনো গ্যাংয়ের কাজ। খুব সম্ভবত বাইরে থেকে এসেছে, তবে এখানেও ওদের সাহায্যকারী আছে। কাছাকাছির মধ্যে যে কটা ক্রিমিনালদের ডাগ আউট আছে, এই ধরো খালাসিপট্টি কিংবা কামেশ্বরী রোড, সবকটা জায়গাতেই এখনই একবার ছাপা মারিয়ে দাও। দেখো আউটসাইডার কারা কারা আছে। ইয়েস স্যার, এখনই ব্যবস্থা করছি স্যার। আধ ঘন্টা বাদে রানীবাগানের রাস্তার দিকে আরও কয়েকটা পুলিশের গাড়ি এসে দাঁড়ালো, তাছাড়া একটা অ্যাম্বুলেন্স। কয়েকজন লোক স্ট্রেচার বয়ে নিয়ে এদিকেই এগিয়ে আসছে। ফরেন্সিক ডিপার্টমেন্টের গাড়িটাও চৌবে সাহেবের চোখ এড়াল না। পার্থসারথী রায় 2 জন লোককে নিয়ে বাড়িটাকে কর্ডন করতে শুরু করেছিলেন। ঠিক আছে, কোনো ফাঁক জানা চৌবে সাহেব তাঁর কাছে গিয়ে বললেন, তুমি এই গেটের কাছে পোস্টিং থাকবে। পার্থ, তোমরা কাজ করো, আমার তো এখন আর এখানে কোনো ফাংশন নেই, আমি বাড়ি চললাম। ওকে স্যার। স্যার আমার গাড়িটা আপনাকে পৌঁছে দিয়ে আসুক? দরকার নেই, এইটুকু রাস্তা হেঁটেই চলে যাব। কাল একবার ফোন করো। সেগুন বাগানের মধ্যে খুব দ্রুত বিকেলের ছায়া নেমে আসছিল। মিনিট 2-এর মধ্যেই রেস্কিউ সেন্টারের বদ্ধ ভূমিটি চৌবে সাহেবের চোখের আড়ালে চলে গেল। গাছ খুব ভালো শব্দ শুষে নেয়। আরও কিছুক্ষণ হাঁটার পরে চৌবে সাহেব শুনতে পেলেন দূর থেকে একটা বাচ্চা মেয়ে একবার চেঁচিয়ে উঠল।
তারপরেই শুনতে পেলেন আরো অনেকগুলো মেয়ের খিলখিল হাসি। চৌবে সাহেব নিজের মনেই বলে উঠলেন, অকাল মৃতা সব রাজকুমারী। সেগুন বনে খেলতে এসেছে। পরের দিন সকালেই চৌবে সাহেবের কাছে পরপর দুটো ফোন এলো। 11:30 নাগাদ ফোন করলো বিনায়ক। হ্যাঁ বিনায়ক, হ্যাঁ স্যার, আলিপুরদুয়ার কোঅপারেটিভ ব্যাংকের অ্যাকাউন্টটা শ্রমিকবাবু খুলেছিলেন 2 বছর আগে। আশ্চর্য ব্যাপার, তখন কিন্তু ওর পোস্টিং ছিল আসামের তিনসুকিয়ায়, ডিব্রু সৈখোয়া রিজার্ভ ফরেস্টে। তবু 500 কিলোমিটার দূরের এক শহরে একটা ছোট্ট ব্যাংকে তিনি অ্যাকাউন্ট খুলেছিলেন। অ্যাকাউন্টটা থেকে একটা টাকাও বেরোয়নি, শুধুই ঢুকেছে। একবার 20-30 হাজার টাকা। এইভাবে 2 বছরে মোট জমার পরিমাণ 3 লক্ষর কাছাকাছি। সমস্ত টাকাই এসেছে একটাই অ্যাকাউন্ট থেকে। রেভেন আর রিবকের উৎস পাওয়া গেল। আচ্ছা, যে অ্যাকাউন্ট থেকে টাকা জমা পড়েছে সেটার খোঁজ নিয়েছ? হ্যাঁ নিয়েছি স্যার, ওই ব্রাঞ্চেরই অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট হোল্ডারের নাম বিষ্ণুপদ বর্মন, অ্যাড্রেস নিউ টাউন আলিপুরদুয়ার। কিন্তু নিউ টাউনে ওই নামে কেউ নেই, তাই তো? এক্স্যাক্টলি স্যার। ফেক ডকুমেন্টস দিয়ে অ্যাকাউন্ট খুলেছে। ইনফরমেশনটা পর থেকে জানিয়ে দাও। ওকে স্যার। বিনায়ক ফোন করার একটু পরেই এবার কুচবিহারের ওসি পার্থ সারথী রায় ফোন করলেন উমাশঙ্কর চৌবেকে। হ্যাঁ পার্থ, বলো। স্যার, কুচবিহার, বানেশ্বর, মধুপুর থেকে ওদিকে ভেটাগড়ি অবধি যত ডাগ আউট ছিল সব তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু বাইরের গ্যাং বলে তো কিছু বুঝলাম না। এমনি চোর পকেটমার টাইপের যে লোকগুলো থাকে তারাই রয়েছে। ও বেটাদের রক্ত দেখলে এমনি হাঁটু কাঁপে। খুন খারাপই ওরা করবে না। না পার্থ না, আমি খোঁজ নিতে বলে ভুল করেছিলাম। এখন মনে হচ্ছে গ্যাংটা আসামের। আমরা কুচবিহারে তাদের খোঁজ পাবো কেমন করে? কুচবিহার থেকে আসাম যাওয়ার জন্যে কাঁচায় পাকায় অন্তত 10টা এক্সিট পয়েন্ট রয়েছে। লোকজন নদী পেরিয়ে পায়ে হেঁটে আসামে চলে যায়। আমার ধারণা শ্রমিকবাবুর হত্যাকারীরা তাই করেছে। এসেছে, কাজ সেরেছে, আবার পায়ে হেঁটে তুফানগঞ্জ বক্সিরহাট হয়ে আসামে ঢুকে পড়েছে। ওরা এখানে বসে থাকবে কেন? হ্যাঁ স্যার, বিনায়কের ফোন পাওয়ার পর আমারও তাই মনে হচ্ছে এমন একটা গ্যাং কাজ করে গেছে যাদের সঙ্গে শ্রমিক হাজরিকার রীতিমতন দোস্তি ছিল। সেই ডিব্রু সৈখোয়াতে পোস্টিংয়ের সময় থেকেই শ্রমিকবাবু ওদের থেকে হিস্সা পাচ্ছিলেন। কিন্তু স্যার, আমি তাহলে এখন কি করব? খুনের মোটিভও তো খুঁজে পাচ্ছি না, অথচ ভিকটিম একজন সরকারি অফিসার। অলরেডি চার্জশিট দেওয়ার জন্য সেন্ট্রাল ফরেস্ট সার্ভিস থেকে চাপ শুরু হয়েছে। তাও তো মিডিয়া এখন লকডাউনের খবর নিয়ে ব্যস্ত রয়েছে, না হলে চাপ আরও বাড়ত। হ্যাঁ, আমিও ব্যাপারটা নিয়ে ভাবছি পার্থ, খুব আর্নেস্টলি ভাবছি। কোনো ব্রেক থ্রু পেলেই আমি তোমাকে জানাবো, কেমন? প্লিজ স্যার, এখন আপনার উপরই ভরসা করে আছি। রাখলাম স্যার। ঠিক আছে। পার্থ ফোনটা রেখে দেওয়ার পরে চৌবে সাহেব একটা খুরপি নিয়ে চলে গেলেন তাঁর ছাদের বাগানে। সকলেই জানে টবের মাটি খোঁচানোর জন্য দুপুরবেলাটা মোটেই উপযুক্ত সময় নয়। ওই কাজটা করতে হয় হয় সকালে কিংবা বিকেলে। শুধু চৌবে সাহেবের স্ত্রী জানেন, যখন খুব গভীরভাবে কিছু ভাবতে হয়, যখন ক্রিমিনালের মনের মধ্যে ঢুকে তার গতিবিধিগুলোকে আন্দাজ করতে হয়, তখনও গাছের গোড়ার মাটি খোঁচালে খুব ভালো কাজ হয়। তাই তিনি চৌবে সাহেবকে সিঁড়ি বেয়ে ছাদের দিকে উঠে যেতে দেখেও কিছুই বললেন না। থাক, ভাবুক, ঘণ্টাখানেক বাদে চান করার জন্য ডেকে নিলেই হবে। ভাববার জন্যেই ছাদে উঠে এসেছিলেন চৌবে সাহেব। ভাবনা তো একটা নয়, অনেকগুলো। এক, খুনেগুলো পরশু রাতে কি খোঁজবার জন্য শ্রমিকবাবুর ঘরে হানা দিয়েছিল। 2, শ্রমিকবাবু ওদের কি বুঝিয়েছিলেন যার জন্য ওরা নিজেরাই তারপরেও টর্চ জেলে সেগুন বাগানে আতিপাতি করে জিনিসটা খুঁজতে শুরু করেছিল। জিনিস, মানুষ নয়। শ্রমিকবাবু যে বলেছিলেন ওরা বড় সড়ো কিছু খুঁজছে। চৌবে সাহেবের হাতটা এবার কয়েক মুহূর্তের জন্য জিনিয়া গাছের গোড়ায় থেমে গেল। তারপর তিনি ঘাড় নেড়ে নিজের মনেই বললেন, শ্রমিকবাবু মিথ্যে কথা বলেছিলেন। নিজের চোখেই তো দেখলাম সব কটা টর্চের আলোর ফোকাস
জমির দিকে নামানো ছিল। ওটা মানুষ খোঁজার ধরন নয়। মানুষ খুঁজতে হলে টর্চের ফোকাস থাকতো বুক বরাবর সামনে। ওরা মাটিতে পড়ে থাকা কোনো জিনিসই খুঁজছিল। আচ্ছা, তাই না হয় হলো, কিন্তু পরদিন দুপুরে ওরা আবার ফিরে এলো কেন? তাহলে কি শ্রমিকবাবু ওদের কথা দিয়েছিলেন ইতিমধ্যে তিনি নিজেই জিনিসটা খুঁজে রাখবেন? কথা রাখতে পারেননি নিশ্চয়ই। তারপর খুনিরা আর ওকে বিশ্বাস করেনি। ওরা ধরে নিয়েছিল শ্রমিকবাবু জিনিসটা লুকিয়ে রেখেছেন। সেই জন্যেই টর্চার, সেই জন্যেই খুন। কিন্তু জিনিসটা কি? শ্রমিকবাবু কি সেটা ওদের কাছ থেকে চুরি করে নিয়ে এখানে পালিয়ে এসেছিলেন? সেই জিনিসটা আনার জন্যেই কি সরকারি অ্যাম্বুলেন্সের গোপনীয়তার প্রয়োজন পড়েছিল? না হলে কুচবিহার থেকে ধুবড়ি যাওয়া আসাটা তো তেমন কোনো সমস্যা নয়। আপন মনে কথাগুলো ভাবতে ভাবতেই দোপাটি গাছের গোড়া থেকে চুপি চুপি গজিয়ে ওঠা একটা আগাছার চারাকে উপড়ে তুলে চৌবে সাহেব উঠে দাঁড়ালেন। বিড়বিড় করে বললেন, তাহলে যদি পুরো ব্যাপারটা সারসংক্ষেপ করি তাহলে কি দাঁড়ায়? দাঁড়ায় এই যে আসামের কোনো গ্যাংয়ের হাত থেকে অত্যন্ত মূল্যবান কোনো বস্তু নিয়ে শ্রমিক হাজরিকা পালিয়ে এসেছিলেন। পালিয়ে এসে বাঁচতে পারলেন না অবশ্য। ওরাও পেছন পেছন তাড়া করে এসে লোকটাকে খতম করে দিয়ে গেল। গ্যাংটি নিশ্চিতভাবেই ফরেস্ট মাফিয়াদের গ্যাং, যারা গন্ডারের খড়গ, বাঘের চামড়া থেকে শুরু করে চন্দন কাঠ অবধি কি সব কিছুরই চোরা কারবারে জড়িত থাকে। এবং বেশিরভাগ সময় উত্তর পূর্ব ভারতের অজস্র সন্ত্রাসবাদী সংগঠনের কোনো একটার মদতে কাজ করে। শ্রমিক হাজরিকার হত্যাকাণ্ডের মধ্যে একই সঙ্গে যে পেশাদারিত্ব এবং বর্বর নিষ্ঠুরতা দেখা যাচ্ছে সেটা সন্ত্রাসবাদী এবং মাফিয়াদের সঙ্গে চমৎকার খাপ খেয়ে যাচ্ছে। তাছাড়া ফরেস্ট মাফিয়া ছাড়া একজন ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মচারীকে নিয়মিত ঘুষ আর কে দেবে? ব্যাংকের টাকাগুলো যে ওই গ্যাংয়ের হাত থেকে এসেছিল সে ব্যাপারে তো একটা বাচ্চা ছেলেরও সন্দেহ থাকা কথা নয়। এ তো গেল হত্যাকারীদের কথা। এবার দেখা যাক যার জন্যে শ্রমিক হাজরিকাকে খুন হতে হলো সেই জিনিসটার সম্বন্ধে কি কি জানা যাচ্ছে। প্রথমত, বস্তুটি আয়তনে ছোট। দ্বিতীয়ত, ছোট হলেও সেটিকে খোলা রাস্তায় বার করলে লোকের চোখ টানবে, সেই জন্যেই অ্যাম্বুলেন্সের মতো একটা ঢাকা গাড়ির প্রয়োজন হয়েছিল। তৃতীয়ত, মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় জিনিসটির উৎস জঙ্গল। তাহলে জিনিসটা কি? গন্ডারের খড়গ, বাঘের ছাল হতে পারে, কিন্তু তাহলেও প্রশ্ন থেকে যায় সেটা শ্রমিক হাজরিকা মানে ওদের ফেরত দিয়ে দিলেন না কেন? কেন খুন হতে চলেছেন বুঝেও ফিরিয়ে দিলেন না? না, বাড়িতে বসে এসব রহস্যের সমাধান করা যাবে না, বেরোতে হবে। লোকজনকে জিজ্ঞেস করতে হবে। লোকজন? আরে ধুর, সেগুন বনে সাক্ষী কোথায় পাবো? সাক্ষী কোথায় পাবো? প্রশ্নটা মাথার মধ্যে আসতেই কে যেন উত্তরটাও তাঁকে জুগিয়ে দিলেন। কেন? রাজকুমারীরা, সেগুন বনে যারা খেলা করে বেড়ায়? ওহ উমাশঙ্কর, তুমি কি সত্যিই এবার বুড়ো হচ্ছ? ওদের কাছে যাওয়ার কথাটা কাল থেকে তোমার মাথায় আসেনি কেন? উত্তরটা পেয়েই চৌবে সাহেব প্রায় নাচতে নাচতেই সিঁড়ি দিয়ে নেমে এলেন।
নামতে নামতেই চিৎকার ছাড়লেন। 2টো বাজতে চললো, আজকে আর খেতে টেতে দেবে না? গা জ্বালানো কথাগুলো আর বলো না তো। এমনিতেই মানুষজনের মন ভালো নেই। আর শোনো, তুমি যদি বেলা 12টার সময় পাগলের মতন খুরপি নাচাতে নাচাতে ছাদে বাগান করতে যাও, তাহলে কার জন্য ভাত বাড়বো শুনি? হ্যাঁ, ভূতের জন্য? আর রাগছো কেন, রাগছো কেন? ভূত অতি উপকারী বস্তু। বলতে বলতে চৌবে সাহেব চট করে স্নান ঘরে ঢুকে পড়লেন। মুখে মাস্ক, হাতে স্যানিটাইজারের শিশি। খাওয়া দাওয়ার পর হাঁটতে হাঁটতে তোরসা নদীর তীরে গিয়ে দাঁড়ালেন উমাশঙ্কর চৌবে। তার পেছনে সবুজ সেগুন বন, সামনে নদী। নদীর ওপাশে গাঢ় সবুজ রেখার মতো শুয়ে রয়েছে অন্য এক অরণ্য। দূরে একটা বাঁশের তৈরি অস্থায়ী জেটি দেখা যাচ্ছে। স্বাভাবিক সময় ওখান থেকে খেয়া ছাড়ত। এখন লকডাউনে অন্য সব কিছুর মতন সেই খেয়াও বন্ধ রয়েছে। কিন্তু ওসব তো দূরের দৃশ্য। চৌবে সাহেবের একদম হাতের কাছেই দেখার মতো আরো অনেক কিছু ছিল। তিনি সেগুলোই দেখছিলেন। সেই রাজার আমল থেকে যে বিশাল মাটির বাঁধটা কুচবিহার শহরকে তোরসার বন্যার হাত থেকে বাঁচিয়ে আসছে, সেই বাঁধের ঠিক নিচে নদী তীরের বালির চড়ায় কিছুদিন হলো একটা ছোট বস্তি গজিয়ে উঠেছে। অন্তত 50টা হতদরিদ্র পরিবার আর কোথাও ঠাঁই না পেয়ে এই বিপজ্জনক জায়গায় এসে ঘর বেঁধেছে। বর্ষাকালে তোরসার জল বেড়ে উঠে এই বস্তিকে ডুবিয়ে দেয়। সারা বছর ঘরের আশেপাশে বিষাক্ত সাপ ঘুরে বেড়ায়, ছোবলও মারে কিছু জনকে। বিদ্যুৎ নেই, পানীয় জলের সংযোগ নেই, তবু এখানেই ওরা পড়ে থাকে। অদ্ভুত ওদের প্রাণশক্তি। এর মধ্যেই প্রতিটি টিনের ঘরের আশেপাশে কলার বাগান মাথাচাড়া দিয়ে উঠেছে। গাছে গাছে ঝুলছে সোনালি রঙের মালভোগ কলার কাঁদি। প্রতিটি টিনের চালের ওপর লতিয়ে উঠেছে লাউ কুমড়োর লতা। বাড়ির পেছনে নড়বড়ে মাচায় হলুদ ফুল ফোটাচ্ছে ঝিঙে গাছ। ওরা ভালো করেই জানে এ সব কিছুরই আয়ু আর 2 মাস। মে মাসের শেষেই বর্ষার জল পেয়ে ফুঁসে উঠবে তোরসা, ভাসিয়ে নিয়ে চলে যাবে ঘর বাগান সব। বর্ষার সেই কটা মাস মানুষগুলো বাঁধের ওপর সরকারি ত্রাণের কালো প্লাস্টিক শিটের তাঁবু বানিয়ে বাস করবে। কিন্তু এটাও ঠিক, বর্ষা চলে গেলে, নদীর জল নেমে গেলে আবার ওই চরের বুকেই ঘর বানাবে ওরা। একটু বাদেই 8-10টা বাচ্চা মেয়ে বস্তির ঘর থেকে বেরিয়ে চৌবে সাহেবের পাশ কাটিয়ে বাঁধের ওপর উঠে এলো। যারা একটু বড় তাদের পরনে শতছিন্ন ফ্রক। খুব বাচ্চা যারা, তারা খালি গায়েই বেরিয়ে পড়েছে। সবারই তেলহীন লালচে চুল, গালে কনুইয়ে আর হাঁটুতে চাপ চাপ ময়লা জমে আছে। ওটাকে ওদের মধ্যে যেটাকে দেখে একটু দিদি গোছের মনে হলো, তাকে হাতের ইশারায় ডাকলেন চৌবে সাহেব। মেয়েটার 12-13 বছর বয়স হবে, মুখটা খুব মিষ্টি। মেয়েটা খুব সন্দেহের চোখে চৌবে সাহেবের দিকে তাকালো। ভালো জামা কাপড় পরা লোকেদের ওরা সন্দেহের চোখেই দেখে। চৌবে সাহেব বললেন, কোথায় চললে মা? সেগুন বনে খেলা করতে? আমাকে খেলতে নেবে? আমার কাছে কিন্তু একটা ভালো খেলনা আছে, এ দেখো দেখো। চৌবে সাহেব হাতের প্যাকেট থেকে একটা লাল রঙের প্লাস্টিকের ফ্লাইং সসার বের করলেন। তারপর সেটাকে তেরছাভাবে হাওয়ায় উড়িয়ে দিলেন। নদীর হাওয়ায় ভাসতে ভাসতে সসারটা প্রায় সেগুন বনের কিনারায় গিয়ে ল্যান্ড করল। পেছন পেছন হই হই করে বাচ্চাগুলোও ছুটে গেল। এই দিদি টাইপের মেয়েটাও ছুটতে যাচ্ছিল। চৌবে সাহেব খপ করে ওর হাতটা ধরে ফেললেন। কি রে, আরে ছুটে চলে যাচ্ছিলি কেন? তোর জন্যে তো এই চাকিটা নিয়ে এসেছি। এ দেখ দেখ, পছন্দ হয়? হ্যাঁ, দাও। দেব তো। আগে বল, তোর নাম কি? কৌশল্যা। বাহ,
দিব্যি নাম। তা হ্যাঁ রে কৌশল্যা, তোরা তো রোজই ওই সেগুন বনে লুকোচুরি খেলিস, তাই না? চৌবে সাহেব কথা বলতে বলতে পকেট থেকে দুটো ক্রিম বিস্কিট বের করে কৌশল্যার হাতে দিলেন। বিস্কিট দুটো কিন্তু ও খেলো না, জামার কোঁচড়ে রেখে দিল। আয় দেখো, চৌবে সাহেব ব্যাপারটা লক্ষ্য করে বললেন, না না, রাখতে হবে না, তোর বোনেদের জন্য আমি এনেছি, এ দুটো তুই খেয়ে নে। কৌশল্যা তাই শুনে দুটো বিস্কিট একসঙ্গে মুখে পুরে নিল। চৌবে সাহেব ওর মুখের খাবারটা ফুরোনোর অপেক্ষা করলেন, তারপর বললেন, আচ্ছা শোন, গত কয়েকদিনের মধ্যে বাইরের কোনো লোককে এখানে দেখেছিস? তুমি তুমি কি পুলিশ? না তো, হঠাৎ পুলিশের কথা বলছিস কেন? ওই যে ওদিকে একটা চিড়িয়াখানা ঘর আছে, দেখেছো? ওখানে যে লোকটা কাজ করতো সে কাল খুন হয়ে গেছে। তাই নাকি? তারপর আমাদের পাড়াতেও পুলিশ এসেছিল, ঘরে ঘরে ঢুকে খুঁজে গেছে বাইরের লোক আছে কিনা। তো ছিল না বাইরের লোক? না না, আমাদের বাপদাদারা বাইরের কাউকে পাড়ায় ঢুকতে দিচ্ছে না, কোভিড হয়েছে না তাই। আচ্ছা, পাড়ার কথা ছাড়, বনের মধ্যে বাইরের কোনো লোককে দেখিসনি? না তো। আচ্ছা, ওই চিড়িয়াখানার কাছ থেকে তোরা কি কোনো জিনিস কুড়িয়ে পেয়েছিস, তুই বা তোর বন্ধুদের মধ্যে কেউ? না তো, সত্যি বলছি, পাইনি, আমি পাইনি, আমি যাই। আরে 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 কৌশলা, কৌশলা দাঁড়া। উমাশঙ্কর চৌবের এই শেষ প্রশ্নে হঠাৎ কৌশল্যার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। সে যে পায়নি তা কোনো মতে জানিয়েই এক দৌড়ে গাছপালার ভিড়ে কোথায় যে হারিয়ে গেল, চৌবে সাহেব অনেক চেষ্টা করেও মেয়েটাকে আর খুঁজে পেলেন না। চৌবে সাহেবের কাছে কৌশল্যার আচরণ এতটাই সন্দেহজনক লেগেছিল যে তিনি পরদিন সকালেই আবার ওদের বস্তিতে ফিরে গেলেন, একাই। একটা লোক 3টে ছাগল নিয়ে কোথায় যেন যাচ্ছিল, তাকে জিজ্ঞেস করতেই কৌশল্যাদের টিনের ঘরটা দেখিয়ে দিল। চৌবে সাহেব ঘরটার সামনে গিয়ে হাত পেড়ে ডাকলেন কৌশল্যাকে। কৌশল্যা, কৌশল্যা, ও কৌশল্যা মা। আমি কৌশল্যার মা। কৌশল্যাকে ডাকছেন কেন? চৌবে সাহেব সেই নীল রঙের ফ্লাইং সসার আর কয়েকটা বিস্কিটের প্যাকেট কৌশল্যার মায়ের হাতে দিয়ে বললেন, এই যে কাল তোমার মেয়ের সঙ্গে কত গল্প হলো বুঝলে, বললাম তোর জন্য দুটো জিনিস এনেছি, তা খেলার নেশায় না নিয়েই চলে গেল কাল। ও কোথায়? আছে তো ঘরের মধ্যেই, কিন্তু মুখপুরি মেয়ে কি ডাকলে বেরোবে? তার খুব মন খারাপ, আজ সকাল থেকেই না কেমন কেঁদে কেঁদে অস্থির হচ্ছে। আপনি আসুন বাবু, ভেতরে আসুন। হ্যাঁ চলো। মাথা বাঁচিয়ে। ঠিক আছে। এই কেন মন খারাপ কেন? আর বলবেন না, আমাদের পোষা বিড়াল ওই মিনির ছানা হয়েছিল, কাল রাত থেকে মিনিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, ছানাগুলোকেও না। মেয়েকে যে কত করে বোঝাচ্ছি, হুলোর ভয় ওরা ওরকম ছানা নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়। দেখ না, ওই ঠিক আবার ফিরে আসবে। তো কোনো কথাই শুনছে না। এই খুশি, ওঠ, দেখ না কে এসেছেন, তোর জন্য কি নিয়ে এসেছেন দেখ। ঘরটা এই দিন দুপুরেও ছায়ায় ঢাকা, মেঝে থেকে ভিজে মাটির সোঁদা গন্ধ উঠছে। ঘরের একপাশে একটা তক্তপোষের ওপর কাঁথা মুড়ি দিয়ে শুয়েছিল কৌশল্যা। মায়ের ডাক শুনে ঘাড় ঘুরিয়ে চৌবে সাহেবকে দেখে ক্ষীণ হাসল। চৌবে সাহেব বললেন, কে? খুব ভালোবাসিস বুঝি মিনিকে? ছানাগুলোকে আরো বেশি ভালোবাসতাম, কিন্তু ওদের নিশ্চয়ই হুলোয় খেয়ে নিয়েছে। আরে না রে, খাইনি। তাহলে মিনি আবার ফিরে আসতো বুঝলি। তোর মা ঠিকই বলেছেন, বিড়ালরা না বাচ্চাদের মুখে করে নিয়ে খালি এক জায়গা থেকে আর এক জায়গায় লুকিয়ে বেড়ায়। যে একদম চিন্তা করিস না,
দেখবি আজকালের মধ্যেই আবার বাচ্চাদের নিয়ে এখানে ফিরে আসবে। আচ্ছা। কৌশল্যা হাত বাড়িয়ে সসারটা নিয়ে খেলতে শুরু করলো। চৌবে সাহেব তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একবার ঘরটার চারিদিকে চোখ বুলিয়ে নিয়ে বললেন, এই মিনি কোথায় থাকতো রে? ওর বাচ্চাদের জন্য বিছানা পাতিসনি তো? আরে ফিরে এসে থাকবে কোথায়? কি বলছেন? সে আবার নেই, পেছনে একটা ঘর আছে, ওই ওর বাপের কাজের জিনিস রাখার একটা গুদাম, সেখানেই মিনির আঁতুর পেতেছিল আমার মেয়ে। তাই? বাহ, বেশ বেশ বেশ। কৌশল্যা, শুয়ে থাক একটু। চলো বাইরে ওই ঘরটা একবার দেখে আসি। চলো তো। হ্যাঁ, চলুন চলুন। আচ্ছা, কি ব্যাপার বলুন তো বাবু? ঠিকই ধরেছ, ব্যাপারটা একটা আছে। এই দেখো না, আসলে আমি তো পাশেই থাকি নীলকুঠিতে। পরশুর আগের দিন বিকেলে সেগুন বনে হাঁটতে এসে একটা জিনিস হারিয়ে ফেলেছি। তোমার মেয়ে তো শুনলাম ওখানেই খেলাধুলো করে। ও হচ্ছে অন্য মেয়েদের লিডার বাবা। তাই ভাবলাম যদি ও বা অন্য কোনো মেয়ে জিনিসটা কুড়িয়ে পেয়ে থাকে। না না বাবু, অন্য লোকের জিনিস নিয়ে বাড়িতে ঢুকতে দেখলে আমার মেয়ের হাড় একদিকে মাস একদিকে করে দেবো আমি, আর সেটাও জানে। তাই তো কুশি রাস্তায় কোনো জিনিস কুড়িয়ে পেলেও সেটা আমার হাতেই দিয়ে দেয়, নিজের কাছে রাখে না, সে যত দামি জিনিসই হোক। ও আচ্ছা, বেশ, তবে থাক। চৌবে সাহেব আর কথা না বাড়িয়ে বাড়ির দিকে হাঁটা লাগালেন। একটা 17-18 বছরের ছেলে এতক্ষণ কৌশল্যাদের পাশের ঘরটার দরজার সামনে দাঁড়িয়ে একটা স্কুটারের পুরনো স্পার্ক প্লাগ নিয়ে এক মনে কি যেন করছিল। চৌবে সাহেব খেয়াল করেছিলেন স্পার্ক প্লাগটা নেহাত অছিলা। আসলে ছেলেটা কান পেতে ওর আর কৌশল্যার মায়ের কথোপকথন শুনছে। বস্তি থেকে বেরিয়ে সেগুন বনের দিকে কিছুটা এগোনোর পরেই উনি বুঝতে পারলেন ছেলেটা তাঁর পেছন পেছন আসছে। চৌবে সাহেব ওর দিকে ঘুরে দাঁড়ালেন, ভালো করে মেপে নিলেন ছেলেটাকে। সস্তার পোশাকেও যতটা সম্ভব হিরোগিরির ছাপ। রগের দুপাশে ছোট করে ছাঁটা চুলে মোর্চে রঙের হেয়ার ডাই, টি শার্টের কলারটা ঘাড়ের ওপর ওঠানো, কবজিতে কটকটে সবুজ ডায়ালের চাইনিজ হাতঘড়ি। ছেলেটা চৌবে সাহেবকে ঘুরে দাঁড়াতে দেখে একটুও ঘাবড়ালো না, নিজেও দাঁড়িয়ে পড়ল। কি আবার, কি চাই? তারপর হাতের মুঠোয় স্পার্ক প্লাগটা ঘোরাতে ঘোরাতে শান্ত গলায় বলল, কুসির মা জানে না আপনি যেদিনের কথা বলছেন সেদিন কিন্তু কুসি ওই চিড়িয়াখানা বাড়ির সামনে থেকে একটা কিছু কুড়িয়ে নিয়ে এসেছিল, আমি নিজের চোখে দেখেছি। তাই নাকি? তা তুমি এখানেই থাকো? হ্যাঁ, ওই তো কুসিদের পাশের ঘরটাই আমাদের। আমি কিন্তু আপনাকে চিনি, রেলগুমটিতে প্রকাশদার যে মোটর গ্যারেজটা, আমি তো ওখানেই কাজ করি। ওখান থেকে আপনার বাড়িটা দেখা যায়। সবাই বলে আপনি আগে পুলিশের খুব উঁচু পোস্টে চাকরি করতেন, কিন্তু মোটেই পুলিশের মতো নন, আপনি নাকি দেবতা। আচ্ছা, তাহলে পুরো ব্যাপারটা একটু গুছিয়ে বলো তো বাবু। বুঝতেই পারছো জিনিসটা হারিয়ে আমি খুব মুষড়ে পড়েছি। স্যার, আমার কাছে লুকোনোর দরকার নেই। আপনি যেটা খুঁজছেন সেটা আপনার জিনিস নয়, ওই যে লোকটা খুন হলো তার জিনিস। কি তাই তো? এই ছেলেকে দুধ ভাত ভাবলে তো চলবে না, এই তো দেখছি দারুণ ইন্টেলিজেন্ট। হ্যাঁ, একদম ঠিক বলেছ। আচ্ছা, এবার বলো তো তুমি এত কথা জানলে কেমন করে? বলছি স্যার, ওই গত পরশু চিড়িয়াখানার লোকটা খুন হলো তো, তার আগের দিনের কথা। তখন সন্ধে হয়ে এসেছিল, আমি গ্যারেজ থেকে সেগুন বনের মধ্যে দিয়ে ফিরছিলাম। গ্যারেজ তো এখন কোভিডের জন্য বন্ধ না? হ্যাঁ বন্ধ, কিন্তু আমি গেছিলাম ওই প্রকাশদার কাছে আমার বকেয়া মাইনেটা আনতে। ফেরার পথে কুসিকে দেখলাম ওই চিড়িয়াখানার বাড়ির সামনে জমি থেকে কিছু একটা কুড়িয়ে নিয়ে ফকের কোচরে ভরে নিল। তারপর এদিক ওদিক তাকিয়ে দৌড় দিল বস্তির দিকে। আমি অনেকটা দূরে ছিলাম বলে আমাকেও দেখতে পাইনি। আমি কুসিকে ডাকতেই যাচ্ছিলাম, কিন্তু তার আগে ওই টেকো মাথা ভদ্রলোকটা, ডাক্তারটা,
বেরিয়ে এসে তন্ন তন্ন করে কি যেন খুঁজতে লাগলো। তারপর? বেশ কিছুক্ষণ খোঁজার পরে মুখ তুলে এদিক ওদিক তাকাতে তাকাতে আমাকে দেখেই লোকটা চমকে উঠলো। আর আর তারপর যেটা করলো স্যার, সেটা তো আমার পুরো দিমাগটা চেটে গেল। সোজা এগিয়ে এসে আমার হাতে যন্ত্রের ব্যাগটা কেড়ে নিয়ে সেটার মধ্যে মুখ ঢুকিয়ে দেখতে লাগলো ওর হারানো জিনিসটা আমি চুরি করেছি কিনা। ভাবতে পারছেন? ও, তারপর? আমি বললাম, এই মিস্টার, ज़्यादा उछलना मत, हम गरीब हो सकता है मगर चोर नहीं है। अब उनको तुम क्या समझता है, प्राइम मिनिस्टर? আরে বাহ, হ্যাঁ? তুমি তো দারুণ হিন্দি বলো। তোর নাম কি তোমার বাবা? আমার নাম প্রণব স্যার, मगर दुनिया मुझको पूना बोल के जानता है। প্রণব? ও আচ্ছা আচ্ছা, প্রণব। হ্যাঁ হ্যাঁ, ওটাই স্যার, ওটাই। তা তারপর লোকটা কি করলো প্রণব? ও লোকটা তো আমাকে সরি টরি প্রথমে বললো, আর তারপর বললো আমি এখান দিয়ে কাউকে যেতে দেখেছি কিনা। আমি স্যার ওকে মিথ্যা বলেছিলাম, কুসির কথা ওকে বলিনি। বলেছিলাম না, কাউকে দেখিনি। কেন? ওনাকে বললে না কেন? স্যার, লোকটা ভালো ছিল না, চোর গুন্ডাদের সঙ্গে মাখামাখি ছিল। তুমি কেমন করে জানলে? ওর কাছে মোটামুটি 2-3 মাস অন্তর অন্তর আসামের দিক থেকে কয়েকজন লোক আসতো। লোকগুলোকে দেখলে আপনি হয়তো ভাববেন পাতি পাবলিক, কিন্তু ওরা যে গাড়িটায় চেপে আসতো সেটা ছিল 2 নম্বরই। মেরুন কালারের বোলেরো ক্যাম্পার, ওয়েস্ট বেঙ্গলের ফলস নাম্বার প্লেট, আসলে আসামের গাড়ি। বাবা, তুমি তো দেখছি অনেক কিছু জানো। তো কেমন করে বুঝলে যে ওটা আসামের গাড়ি? ওসব বোঝা যায় স্যার, আমরা যারা গাড়ির লাইনে আছি তারা গাড়ির সাজগোজ দেখে, গায়ে স্টিকার দেখে, ড্যাশবোর্ডের ফিটিংস দেখে বলে দিতে পারি কোনটা কোথাকার গাড়ি। এক এক জায়গায় তো মিস্ত্রিদের পছন্দ এক এক রকমের হয়। আচ্ছা। আর তাছাড়া একদিন গাড়িটার ফুয়েল ট্যাঙ্ক ফুটো হয়ে গেছিল বলে আমাদের গ্যারেজে এনেছিল, তখন দেখেছিলাম চ্যাচিসের ওপরে লুকোনো চেম্বার বানিয়ে রেখেছে। ও নিখাত স্মাগলারদের গাড়ি স্যার, তবে আমি কাউকে বলিনি। পুলিশের কাজ পুলিশ করুক, আমার কি দরকার কাউকে বলার। তো তোমাদের পাড়ায় তো আজ সকালে পুলিশ এসেছিল শুনলাম, তাদের কিছু বলনি? নো স্যার, পুলিশ কুসিকে নিয়ে হুজ্জুতি করুক সেটা আমি চাই না। তাহলে আমাকে বললে কেন? আপনাকে দেখে আমার খুব ভরসা হচ্ছে স্যার, আপনি খুশিকে বাঁচিয়ে নিন। বুঝতেই পারছি ও খুব বড় খাতরায় গিরেছে, মগর আই লাভ খুশি। আরে নিশ্চিন্ত থাকো, তোমার লেডি লাভের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। আচ্ছা প্রণব, বলুন স্যার। ওই গাড়িটার নাম্বার নিয়ে তো কোনো লাভ নেই, তাই না? তুমি তো বললে ফলস নাম্বার। अरे गोली मारिए नंबर प्लेट को, हम आपको चेचिस का नंबर बता देता है। মোটর ভেহিকলসকে চ্যাচিসের নাম্বার দিলেই না ওরা আপনাকে আসলি রেজিস্ট্রেশন নাম্বার, কার গাড়ি, কার বাড়ি সব বাতলে দেবে। চৌবে সাহেব নতুন করে অবাক হওয়ার ক্ষমতাও যেন ক্রমশ হারিয়ে ফেলছিলেন। বললেন, তুমি শ্যাসি নাম্বার পেলে কোথা থেকে? কেন স্যার, এই তো বললাম ফুয়েল ট্যাঙ্ক সারাতে গাড়িটা নিচে ঢুকেছিলাম। এবার বোলেরো চ্যাচিসের নাম্বার খোদাই করা থাকে সামনের ডান দিকের চাকার ওপরে লোহার গায়ে। ফাইলিং না করে ওই নাম্বার কেউ মুছতে পারবে না। লাস্ট 6টা ডিজিট বলছি, লিখে নিন। কি যেন ছিল? হ্যাঁ, 5339 লিখছেন? দাঁড়ান 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 দাঁড়াও, এই ফোনের ওয়ার্ড বুকে নাম্বারটা লিখে নিই। হ্যাঁ, থ্যাংক ইউ প্রণব। ওয়েলকাম স্যার। এবার তোমার ফোন নাম্বারটা দাও আমাকে, আমার কাজে লাগবে। আমার তো ফোন নেই স্যার, তবে প্রকাশদার গ্যারেজে খবর দিলে আপনার বাড়িতে চলে আসবো। আর হ্যাঁ, গ্যারেজ বন্ধ থেকে ঘাবড়াবেন না, প্রকাশদা ওই পেছনে ঘরটাতেই থাকবে। আচ্ছা, ঠিক আছে স্যার। বেশ বেশ বেশ। হ্যাঁ, আসি স্যার। প্রণব চলে যাওয়ার পরে চৌবে সাহেব খুব নিশ্চিন্ত ভঙ্গিতে রেস্কিউ সেন্টারের দিকে হাঁটা লাগালেন। রহস্যটা ক্রমশ পরিষ্কার হয়ে আসছে। এখন শুধু কিছু জিনিস ভেরিফাই করে নিতে হবে। এমনিতে যে কোনো জায়গায় দাঁড়িয়ে চারদিকে একবার তাকালেই জায়গাটার একটা প্যানোরামিক ভিউ তাঁর মাথায় প্রিন্ট হয়ে যায় ঠিকই, তবু কনফার্মড হয়ে নেওয়া দরকার। প্রথম দিনে ওই বাড়িতে একটা জিনিস দেখেছিলেন, সেটা ঠিকই দেখেছিলেন তো?
বাড়িটার সামনে গিয়ে চৌবে সাহেব দেখলেন এখনো দরজায় কুচবিহার থানার সিল লাগানো আছে। গেটের সামনে একজন মাত্র কনস্টেবল গার্ড দিচ্ছিল। চৌবে সাহেবকে দেখে হন্তদন্ত হয়ে উঠে দাঁড়ালো। চৌবে সাহেব বললেন, বসো বসো বসো। দেখো, আমি যদি একবার গ্রিলের ফাঁক দিয়ে ওই বারান্দাটা উঁকি মেরে দেখি, তাতে তোমার আপত্তি নেই তো? না না স্যার, কি যে বলেন, ভেতরে আসুন স্যার। সত্যি যেটুকু বলেছিলেন সেটুকুই করলেন চৌবে সাহেব। বাইরের বাগানে দাঁড়িয়েই গ্রিলের মধ্যে দিয়ে মুখ বাড়িয়ে বারান্দায় যা যা জিনিস নাই করা ছিল তার একটা তালিকা মনে মনে বানিয়ে নিলেন। অর্ধেকটা জায়গা জুড়ে ছিল শুধু ওষুধের খালি কার্টন বক্স। তাছাড়া একটা বাতিল বাইসাইকেল ছিল। একটা উল্টোনো কার্টন বক্সের পাশে কয়েকটা পুরনো তোয়ালে, গামছা, ছেঁড়া পায়জামা এইসব বেশ পরিপাটি করে ভাঁজ করে রাখা ছিল। তাছাড়া ভাঙা বালতি, মগ, পুরনো খবরের কাগজের স্তূপ, একটা ছোট ফিডিং বটল আর একটা খালি খাঁচা। বোঝাই যায় বারান্দাটাকে বাতিল জিনিসপত্র রাখার জন্যই ব্যবহার করতেন শ্রমিকবাবু। রেস্কিউ সেন্টার থেকে বেরিয়ে কনস্টেবল ভদ্রলোককে ধন্যবাদ জানিয়ে এবার চৌবে সাহেব ডেপুটি কনজারভেটর অফ ফরেস্ট অরুময় মিত্রর বাংলোর দিকে হাঁটা লাগালেন। ওর কাছ থেকে এবার কয়েকটা ব্যাপার জানতে হবে। যেতে যেতেই উনি পার্থসারথী রায়ের সঙ্গে একটা ফোনালাপ সেরে ফেললেন। কথা বেশি ছিল না, প্রণবের পরিচয় আর তার থেকে যা যা শুনেছেন সেগুলো ওকে বললেন। তারপর প্রণব যে স্যাশি নাম্বারটা দিয়েছিল সেটা হোয়াটসঅ্যাপে পার্থবাবুকে পাঠিয়ে দিয়ে বললেন, হ্যাঁ পার্থ, কি করতে হবে বুঝতেই পারছো। আপাতত গাড়িটাকে শুধু শ্যাডো করে যাও। এখানে থাকলে তো কাজটা তুমিই করতে পারবে উইথ দ্য হেল্প অফ মোটর ভেহিকেলস ডিপার্টমেন্ট। আর আসামে থাকলে তোমার কাউন্টার পার্টকে বলো। ঘণ্টা দেড়েক বাদে অরুময় মিত্রর বাড়ি ঘুরে চৌবে সাহেব যখন সবে নিজের বাড়িতে পা রেখেছেন তখনই ওসি পার্থসারথী রায় রিং ব্যাক করলেন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ পার্থ বলো। স্যার, গাড়িটা এখানেই রয়েছে স্যার, এই কুচবিহারেই। WB নাম্বার লাগিয়ে ঘুরছে। সামনে আবার এমার্জেন্সি মেডিকেল সার্ভিসের একটা নোটিশ চিপকেছে। কোথা থেকে 4-5টা খালি অক্সিজেন সিলিন্ডারও জোগাড় করে পেছনের মাল তোলার জায়গায় রেখে দিয়েছে। মানে সব মিলিয়ে লকডাউনের বাজারেও যাতে কেউ না আটকায় তার জন্য পারফেক্ট ছদ্মবেশ। গত 3 দিন ধরে নাকি কুচবিহার হাসপাতালের সামনে গাড়িটাকে পার্ক করে রেখে হাসপাতালের চত্বরেই মশারি খাটিয়ে ঘুমোচ্ছে। ওখানেই ক্যান্টিনে খাওয়া দাওয়া করছে। সবাই ভাবছে হেলথ ওয়ার্কার, কিন্তু প্রশ্ন হচ্ছে শয়তানগুলো কিসের জন্য এত কিছু করছে? শোনো পার্থ, কয়েকটা কাজ করতে হবে। পরপর বলে যাচ্ছি, দরকার হলে লিখে নাও। হ্যাঁ স্যার, বলুন স্যার। রেস্কিউ সেন্টারের সামনে তোমার যে কনস্টেবল ভদ্রলোক ডিউটিতে আছেন তাকে এখনই তুলে নাও। যার ওপর পুরোপুরি ভরসা করতে পারো এরকম কোনো অফিসারকে ওখানে ডিউটি দাও। ওকে। আমি নিশ্চিত ওই গাড়ির লোকগুলোর মধ্যে একজন বা দুজন খুব শিগগিরই ওখানে গিয়ে প্রশ্ন করবে তিনি কিছু দেখেছেন কিনা, কোনো শব্দ পেয়েছেন কিনা। যাকে নতুন ডিউটি দেবে তাকে শিখিয়ে দিও, বলতে হবে যে হ্যাঁ দেখেছি। ওকে। কুশি বলে একটা মেয়ে তোরসাচরের বস্তিতে থাকে। সে এই বনে বন্ধুদের সঙ্গে খেলতে এসেছিল, যেমন রোজই আসে। তারপর জিনিসটা বা জিনিসগুলোকে দেখতে পেয়ে তুলে নিয়ে চলে গেছে। কি জিনিস স্যার? আই এম নট কনফার্মড ইয়েট, তাই বলছি যা ওরা খুঁজবে তাই। যদি হিরে খোঁজে হিরে, যদি জিরে খোঁজে জিরে। ক্লিয়ার? এই মিথ্যেটা বলার সময় চোখের পাতাও কাঁপবে না। সেই জন্যেই খুব ইন্টেলিজেন্ট কোনো লোককে পোস্টিং দিতে বলছি। ওকে স্যার, ডান। তারপর? দ্বিতীয় কাজ, ওই 4 জন লোককেও শ্যাডো করতে শুরু করে দাও। আমি নিশ্চিত তোমার রেস্কিউ সেন্টারের গার্ড ওদের কুশির বাড়ির কথা জানালেই ওরা তোরসাচরের বস্তিতে ওই বাড়িতে গিয়ে হানা দেবে। দিনের বেলায় যাবে না নিশ্চয়ই, রাতেই যাবে। এমন অ্যারেঞ্জমেন্ট করে রাখো যাতে ওদের আগেই তোমার টিম ওখানে পৌঁছে পুরো বস্তিটাকে গোপনে ঘিরে ফেলতে পারে। ওরা ওখান থেকে বেরোলেই ধরবে। সেই টিমের মধ্যে আমি আর ডেপুটি কনজারভেটর অফ ফরেস্ট অরুময় মিত্র সাহেবও থাকব।
ঠিক আছে? ঠিক আছে স্যার। স্যার আর কিছু? না, আপাতত এই। আর কিছু মাথায় এলে তোমাকে পরে জানাবো। আর হ্যাঁ, শ্রমিকবাবুর মোবাইল নাম্বারটা থেকে কিছু কি পেলে? না স্যার, মামুলি সব কল, বাড়ির আর অফিসের লোকজনের সঙ্গে কথাবার্তা। মনে হয় লুকোছাপার কারবার নিয়ে যা কথা সব মুখোমুখি বলতেন। ঠিক আছে, অসুবিধে নেই, সব জেনে যাবে। এখন রাখলাম তাহলে। ওকে ওকে স্যার। সন্ধে 6টা। পার্থসারথী রায় চৌবে সাহেবকে ফোন করে জানালেন ওরা এসেছিল। দুজন লোক এসে রেস্কিউ সেন্টারের গার্ডকে জিজ্ঞাসাবাদ করে গেছে। চৌবে সাহেব যেমনটা শিখিয়ে দিয়েছিলেন, গার্ড সেরকমটাই উত্তর দিয়েছে। রাত 2:30-টে আবার চৌবে সাহেবের ফোনে পার্থসারথীর উত্তেজিত গলা। হ্যাঁ পার্থ, বলো। স্যার গেট রেডি স্যার। মিত্র সাহেবকেও বলে দিয়েছি, ওরা বেরিয়ে পড়েছে। তবে পায়ে হেঁটে যাচ্ছে তো, ওদের আগেই আমরা পৌঁছে যাব। আপনাদের নিতে আমি নিজেই যাচ্ছি। নীলকুঠি থেকে এয়ারপোর্টের এন্ড অবধি আমরা জিপে যাব। ওখান থেকে সেগুন বনকে বাইপাস করে বাঁধের আড়াল দিয়ে হেঁটে বস্তিতে পৌঁছে যাব। গাড়ির হেডলাইট নেবানো থাকবে স্যার, একটু খেয়াল রাখবেন। ওকে, ডান। রাত 3:30-টে। 4 জন লোক কৌশল্যাদের ঘরের দরজার খিল বাইরে থেকে লোহার পাত ঢুকিয়ে তুলে ফেলল। ঢুকে পড়ল ঘরের মধ্যে। ওদের প্রত্যেকেরই গায়ে ছিল গাঢ় রঙের টি শার্ট আর ট্রাউজার, মুখে কালো হুড। রাত 3:35। ওসি পার্থসারথী এবং তাঁর আর্মড সার্ভিসের 4 জন বাছাই করা অফিসার কুশিদের ঘরে ঢুকে ওই 4 জনকে মাথার পেছনে রিভলভার ঠেকিয়ে বাইরে বের করে আনলেন। ওদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল না, ছুরি ছিল। পুলিশের ঢুকতে যে 5 মিনিট সময় লেগেছিল, তার মধ্যেই ওই 4 জন দুষ্কৃতী কুশি এবং তার বাবা মাকে ঘরের এক কোণায় ঠেলে ফেলে দিয়েছিল। আর একটু সময় পেলে হয়তো পিছমোড়া করে বেঁধেও ফেলত। ওরা বেরিয়ে আসার পরে চৌবে সাহেব কুশিদের ঘরে ঢুকলেন। লণ্ঠনের আলোয় দেখলেন কুশি আর তার বাবা মা তখনও ওই মেঝেতেই বসে থরথর করে কাঁপছে। চৌবে সাহেব ওদের সামনে হাঁটু গেড়ে বসে বললেন, আরে ভয় নেই, ভয় নেই, আর কোনো ভয় নেই। বস্তির চারিদিকে পুলিশ পাহারায় রইল। আপনারা উঠুন, ঘরের দরজা বন্ধ করে নিশ্চিন্তে শুয়ে পড়ুন। যান। জেঠু, আমার দিয়া হিয়া মুস্কান। বাচ্চাগুলো এসব নাম দিয়েছিলিস বুঝি? কিন্তু ওদের যে নাম হয় না রে মা, ওরা যে জঙ্গলে থাকে। তোকে আমি বরং 2টো খরগোশের বাচ্চা দিয়ে যাব, কেমন? এখন চলি। যা, ঘুমিয়ে পড়বি। তেলহীন চুলে স্নেহের হাত বুলিয়ে কথাগুলো বলেই বাইরে বেরিয়ে এসে চৌবে সাহেব যা দেখলেন, তাতে মনে মনে কুচবিহার থানার কর্মদক্ষতার প্রশংসা না করে তিনি পারলেন না। বস্তির একটিও লোক টের পায়নি যে এত বড় একটা কাণ্ড ঘটে গেল। ইতিমধ্যেই রানীবাগানের দিকে সারি দিয়ে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িগুলো বেরিয়ে গেছে, সঙ্গে নিয়ে গেছে 4 জন ক্রিমিনালকে। বাঁধের আড়ালে দাঁড়িয়ে তাঁর জন্য অপেক্ষা করছেন কেবল পার্থসারথী রায় আর অরুময় মিত্র। চৌবে সাহেব ওদের সামনে গিয়ে দাঁড়াতেই অরুময় মিত্র খুব অসহায়ের মতো বললেন, এটা কি হলো স্যার? আপনার কথা মতন সবই তো করলাম, কিন্তু শ্রমিক হাজরিকার মার্ডারের সঙ্গে এরা কিভাবে লিঙ্কড সেটাই তো বুঝলাম না। ওই নাও, তোমার মিসিং লিংক এসে গেছে। হ্যাঁ? অরুময় মিত্র আর পার্থসারথী রায় অবাক হয়ে দেখলেন পাঙ্ক টাইপের একটি ছোকরা হাতে কালো কাপড় দিয়ে ঢাকা একটা খাঁচা নিয়ে বস্তির রাস্তা ধরে এগিয়ে আসছে। ওদের কাছাকাছি এসেই ছেলেটা মাটির ওপর খাঁচাটা নামিয়ে রেখে সম্মানজনক দূরত্বে সরে দাঁড়াল। পার্থ, এই হচ্ছে প্রণব, যার কথা তোমাকে বলেছিলাম। ও এখন যা করছে আমার ইনস্ট্রাকশনেই করছে। আমি মাঝখানে একবার প্রকাশের গ্যারেজে গিয়ে ওর সঙ্গে দেখা করে এসেছিলাম। ছেলেটা একদম জুয়েল, পারলে ওর জন্য কিছু করো। কিরে প্রণব, কোনো অসুবিধা হয়নি তো? একটু ওই বস্তির 50টা ঘরের মধ্যে একটা বেড়ালকে খুঁজে পেতে যেটুকু অসুবিধা হয় সেটুকু।
আর ওদের ধাত্রীমাতা মিনি তোকে অ্যাটাক করেনি তো? আরে সেটাই তো অবাক লাগলো জানেন, মিনি তেমন কিছু বললই না। আসলে ওর নিজের 3টে বাচ্চা আছে তো, ওই 3টের রং সাদা আর এই 3টে হচ্ছে কালো। আমার মনে হয় মিনি জানতো এই 3টে ওর কাছে বেশি দিন থাকবে না। হ্যাঁ, তাই হবে হয়তো। উমাশঙ্কর চৌবে খাঁচাটার দিকে তাকালেন। ইতিমধ্যে অরুময় মিত্র খাঁচার ঢাকনাটা সরিয়ে দিয়ে হাঁটু গেড়ে বসে খুব মনোযোগ দিয়ে একটা পেন্সিল টর্চের আলো ফেলে খাঁচার বাসিন্দাদের দেখছিলেন। অরুময়, দেখো ভালো করে। এই টর্চটা তিনি সঙ্গে করেই নিয়ে এসেছিলেন। বাসিন্দা বলতে 3টি বেড়াল ছানার মতো ছানা, 3টেরই গায়ের রং কুচকুচে কালো। সদ্যই চোখ ফুটেছে বলে মনে হয়। খাঁচার মেঝেতে বুক ঘষে ঘষে চলছিল আর বেড়াল ছানার মতোই মিউ মিউ করে ডাক দিয়ে মাকে খুঁজছিল। কি দেখলে অরুময়? আমাদের আইডিয়াটা কি ঠিক আছে? একদম ঠিক আছে। 3টেই ক্লাউডেড লেপার্ডের বাচ্চা। 10 দিন লাগে এদের চোখ ফুটতে। তার মানে এগুলোর বয়স হবে বড়জোর 15 দিন। জন্মের সময় এক একটা ওজন থাকে ওই 200 গ্রাম মতন। কাজেই বিড়ালের বাচ্চা বলে ভুল করা কিছুই আশ্চর্য নয়। ভাগ্যিস ভুল হয়। ভাগ্যিস কুশিরও ভুল হয়েছিল, না হলে এরা এতক্ষণে বিদেশে চালান হয়ে যেত। পার্থ, তুমি কি ব্যাপারটা এবার বুঝতে পারছো? না মানে পারছো না তো? আচ্ছা দাঁড়াও, আমি যেভাবে পুরো ঘটনাটা মনে মনে রিকনস্ট্রাক্ট করেছি সেটা তোমাকে বলে যাই। তুমি পরে ওই 4টে লোককে ইন্টারোগেট করার পরে কিছু সংশোধন করার থাকলে করে নিও। হ্যাঁ, ওকে স্যার। চলো, যেতে যেতে বলছি। এই নিন। খাঁচাটা পার্থসারথীর হাতে তুলে দিয়ে প্রণবর ঘরে ফিরে গেল। চলো। অরুময় মিত্র, পার্থসারথী রায় আর চৌবে সাহেব ধীরে সুস্থে এয়ারপোর্টের দিকে দাঁড়িয়ে থাকা জিপটার দিকে হাঁটা লাগালেন। যেতে যেতে চৌবে সাহেব বললেন, আমার ধারণা আসামের বিভিন্ন রিজার্ভ ফরেস্টে পোস্টেড থাকার সময় শ্রমিক হাজরিকার সঙ্গে জঙ্গল মাফিয়াদের যোগাযোগ তৈরি হয়। উনি যখন যেখানে চাকরি করতেন সেখানকার রেস্কিউ সেন্টার থেকে দুর্লভ পশু পাখির বাচ্চা স্মাগলারদের হাতে তুলে দিতেন। একা তো এই ধরনের কাজ হয় না, অনেক ডকুমেন্ট লোপাট করতে হয়, পান খাইয়ে অনেকের মুখ বন্ধ করতে হয়। কাজেই আসাম বন দপ্তরের মধ্যে উনি নিশ্চয়ই নিজের অনুগত একটা র্যাকেট তৈরি করে নিয়েছিলেন। তবে তাদের সবার খোঁজ এখন পাবো কিনা সন্দেহ আছে। যাই হোক, ওই জন্তু বিক্রি করার টাকার ভাগই শ্রমিকবাবুর আলিপুরদুয়ারের অ্যাকাউন্টে জমা পড়ত। বেশ চলছিল। মুশকিল হয়ে গেল কুচবিহারে বদলি হয়ে। আসামের জঙ্গলের প্রাণী সম্পদের সঙ্গে তো কুচবিহারের কোনো তুলনা হয় না। কুচবিহার রেঞ্জ 3 তো দেখাশুনো করে মূলত সোশ্যাল ফরেস্ট্রি, মানে এই সেগুন বনের মতন মানুষের তৈরি গাছের বাগান। এখানে চিতার বাচ্চাই বা কোথায়, আর ভালুকের বাচ্চা কিংবা হর্নবিল পাখি বা কোথায়? তার ওপরে এখানে শ্রমিকবাবু যে রেস্কিউ সেন্টারটার দায়িত্ব পেলেন সেটায় আরোই কোনো কাজ নেই। আর জানোই তো, যারা একবার কালো টাকার স্বাদ পেয়ে গেছে তারা বেশি দিন ওই রকম টাকা না পেলে হাঁপিয়ে ওঠে। শ্রমিকবাবুর দশাও হয়েছিল তাই। এর মধ্যেই হঠাৎ তিনি আসাম থেকে সেই মাফিয়াদের ডাক পেলেন। এক্ষুনি একবার আসতে হবে। কেন না, ওরা কোথাও থেকে 3টে ক্লাউডেড লেপার্ডের বাচ্চা জোগাড় করেছে। ক্লাউডেড কিনা তখনও জানতাম না, তবে কুশির বেড়াল ছানা হারিয়েছে শুনে লেপার্ডের বাচ্চার কথাটা আন্দাজ করেছিলাম ঠিকই। তারপর অরুময়কে খোঁজ নিতে বলেছিলাম। ও খোঁজ নিয়ে জানালো ঠিক ওই লকডাউনের আগেই ডিব্রু সৈখোয়ার জঙ্গলে পোচাররা বিষ দিয়ে একটা মা চিতাবাঘকে মেরে ফেলেছে। 4টে বাচ্চা ছিল, সেগুলোর তখনও খোঁজ পাওয়া যায়নি। আমাদের দুজনের তখনই মনে হয়েছিল একটা বাচ্চা পোচারদের হেফাজতেই মারা পড়েছে, আর বাকি 3টে পৌঁছে গেছে এখানে কুচবিহারে। ঠিকই ভেবেছিলাম। যাই হোক, স্মাগলাররা খুব ভালো করে জানতো এই 3টে জীবিত বাচ্চার দাম। অ্যাকচুয়ালি দাম বলে কিছু হয় না, বিদেশের বাজারে এরা অমূল্য। একবার কোনো রকমে বাচ্চা 3টেকে আরবে পৌঁছে দিতে পারলে
যা দাম চাইবে সেখানকার শেখেরা তাই দেবে, কারণ শেখেরা এমনিতেই ব্যক্তিগত চিড়িয়াখানায় চিতা পোষে। চিতা নিয়ে শখের শিকার খেলা খেলতে বেরোয়। সেখানে এগুলো হচ্ছে দুষ্প্রাপ্যতম চিতাবাঘ, ক্লাউডেড লেপার্ড। পার্থসারথী এতক্ষণ চলতে চলতে মাঝে মাঝেই খাঁচাটাকে মুখের সামনে তুলে ধরে উঁকি ঝুঁকি মেরে বাচ্চা তিনটেকে দেখছিলেন। এই সুযোগে জিজ্ঞেস করে নিলেন, স্যার, নামটা এরকম অদ্ভুত কেন বলুন তো? ক্লাউডেড, মেঘের সঙ্গে কোথায় মিল এদের? আচ্ছা, গর্জনে নাকি? আসলে এখন ওদের কালো চামড়ার উপরে কালো স্পটগুলো মিশে আছে তো, তাই মিলটা বুঝতে পারবেন না। কিন্তু একটু বড় হলেই ওই ফোঁটাগুলোর রং হয়ে যাবে ঠিক বর্ষার মেঘের মতো ধূসর। তাছাড়া এদের ক্ষেত্রে সাধারণ চিতাবাঘের মতন স্পটগুলো ঠিক গোল হয় না, মেঘের মতোই নানান শেপ আর সাইজে শরীর জুড়ে ছড়িয়ে থাকে। সেই জন্যই অমর নাম। বাংলা বইটইতেও আজকাল দেখি মেঘলা চিতা বলে উল্লেখ করে। একদম ঠিক বলেছে অরুময়। হ্যাঁ, যা বলছিলাম, শ্রমিকবাবুকে তো মাফিয়ারা খবর পাঠালো একদম সদ্যজাত 3টে ক্লাউডেড লেপার্ডের বাচ্চা হাতে পেয়েছি। আপনি যেভাবেই হোক একবার আসুন, বলে দিয়ে যান বাকি 3টে বাচ্চাকে বাঁচিয়ে রাখতে গেলে কি করতে হবে, কি ওষুধ লাগবে, কোন ভ্যাকসিন আর কেমনই বা ফিড। ওনাকে এসব ব্যাপারে ভরসা করা স্বাভাবিক, কারণ এতদিন অবধি তো শ্রমিকবাবুই এক হাতে ফরেস্টের জন্তুদের ছানাপোনাকে সামলেছেন, আর অন্য হাতে স্মাগলারদের জন্তুদের। একই সঙ্গে দুদলেরই পশু চিকিৎসক ছিলেন তিনি, ডাবল ডিলিং আর কাকে বলে। কিন্তু এবার তার মাথায় আরও জটিল এক দুর্বুদ্ধি ঘনালো। তিনি ভাবলেন, অনেকদিন রোজগারপাতি নেই, একটা বড় দাঁও মারি। এই ভেবে তিনি সরাসরি বিদেশের ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করে তাদের অফার দিলেন, 3টে ক্লাউডেড লেপার্ডের বাচ্চা তোমাদের হাতে তুলে দেব, চলে এসো। যেটা তিনি স্বপ্নেও ভাবেননি সেটা হলো লকডাউন ঘোষণা হয়ে যাবে। ফলে না তিনি যেতে পারবেন ক্লায়েন্টদের বলে দেওয়া হাত বদলের জায়গায়, না ক্লায়েন্টরা পৌঁছতে পারবে তার কাছে। উপরন্তু তার চারপাশ থেকে ফরেস্ট ডিপার্টমেন্টের সমস্ত পাহারা সরে তো যাবেই, এমনকি অরুময় মিত্র সাহেব তার পালিয়ে যাওয়ার একমাত্র ভরসা অ্যাম্বুলেন্সটিকে অবধি সিজ করে নেবেন সেটাও ভাবতে পারেননি। অন্যদিকে আসামের মাফিয়াদের ঠেকাবে কোন লকডাউন? তারা ঠিকই পৌঁছে গেল শ্রমিকবাবুর ডেরায়। দুর্ভাগ্যের ওপরে দুর্ভাগ্য। এদিকে বাচ্চা 3টে বাক্স উল্টিয়ে বারান্দার নালি গলে ঝাঁপ দিল বাইরের জমিতে। আফটারঅল বাঘেরই বাচ্চা তো, তারা কেন বাক্সবন্দি থাকতে চাইবে? তাও হয়তো তিনি ওগুলোকে আবার ফিরিয়ে আনতে পারতেন যদি ঠিক সেই সময় কৌশল্যা মানে কুশি ওগুলোকে দেখতে পেয়ে বেড়ালের শুনটুনি মুন্টুনি ছানা ভেবে কুড়িয়ে নিয়ে চলে না যেত। এরপরেই শ্রমিকবাবু পড়লেন অকুল পাথারে। তার সঙ্গে যখন আমার আর বিনায়কের দেখা হয়েছিল, তখন তিনি সাঁতরে পাড়ে ওঠার শেষ চেষ্টা করছিলেন, এবং সেই জন্যেই তিনি পুলিশের ইউনিফর্মে বিনায়ককে দেখে এত ভয় পেয়ে গিয়েছিলেন। জানোই তো, চোরের মন সব সময় পুলিশ পুলিশ করে। হ্যাঁ স্যার, সেদিন কিছুই না জেনে আমরা তাকে পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলাম। তিনি রিফিউজ করলেন দেখে অবাকও হয়েছিলাম। আসলে পুলিশকে তার শত্রুদের কথা জানালে পুলিশ তার দুষ্কর্মের খোঁজও পেয়ে যেত। এই ভয়ে তিনি সরাসরি প্রোটেকশন চাননি, বরং চেয়েছিলেন বেনি না ভিজিয়ে চান করতে। আশেপাশে পুলিশ ঘুরবে, এদিকে কেউ এলে তাকে ধরবে কিন্তু তাকে ছোবে না, এরকম একটা সুবন্দোবস্ত। কিন্তু তা তো আর হয় না, খুনেদের ওভাবে আটকানো যায় না। তারা সেদিন দুপুরেই ফিরে এলো, এবং তখনও যখন শ্রমিকবাবু ওদের বলতে পারলেন না ছানাগুলো কোথায়, তখন তাকে খুন করল। তবে খুন করল, কিন্তু কুচবিহার ছেড়ে গেল না। ওদের মনে একটা আশা ছিল, বাচ্চাগুলো কোথাও না কোথাও বেঁচে বর্তে রয়েছে। হয়তো ভেবেছিল
শ্রমিকবাবু নিজেই ওগুলোকে কারোর কাছে রাখতে দিয়েছেন। তাই আমি ওদের কানে তোমার গার্ডের মাধ্যমে কুশির ঠিকানা পৌঁছে দিলাম। ব্যাস, 4টে ঘুঘু পাখি ফাঁদে পা দিল। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো, লেপার্ডের বাচ্চাই যে আমাদের হারানিধি, সেটাই বা জানলাম কেমন করে? না, আমি কিছুই জানতাম না। আমি শুধু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের উপরে ভর করে কিছু জিনিস আন্দাজ করেছিলাম। সেগুলো কিরকম স্যার? কেমন এভিডেন্স? এই যেমন ধরো, হারানো জিনিসগুলো ছোট, কিন্তু তবু তাদের ড্রয়ারে বা কাবার্ডে রাখা যায় না। ছোট, কিন্তু তবু তাদের নিয়ে আসতে গেলে একটা ঢাকা গাড়ি লাগে। ছোট, কিন্তু কিন্তু তাদের রাখতে হয় বারান্দার কার্ডবোর্ডের বাক্সে, যে বাক্সের পাশে দুধের বোতল আর ছেঁড়া কাপড়ের বিছানা পড়ে থাকে। এরপরেও কি জিনিসগুলোর পরিচয় আন্দাজ করা খুব কঠিন? স্যার, আপনার কাছে যে কঠিন নয় তা তো বুঝতেই পারছি, তবে আমার কাছে বেশ কঠিন। ও, আর একটা কথাই বলা বাকি। প্রণব বলে ছেলেটার সঙ্গে দেখা হওয়াটা এই পুরো কাহিনীর টার্নিং পয়েন্ট। ও যদি আমাকে কুশির কিছু তুলে আনার কথা না জানাতো, ও যদি না ক্রিমিনালদের গাড়ির নাম্বার দিত, এবং সবশেষে আজ যদি না ও দায়িত্ব নিত ছানাগুলোকে খুঁজে এনে নিজের কাছে আগলে রাখার, তাহলে আমরা সাকসেসফুল হতাম কিনা সন্দেহ। কথা বলতে বলতে ওরা 3 জন গাড়ির কাছে পৌঁছে গিয়েছিলেন। সিটে উঠে বসার পর অরুময় মিত্র হাত বাড়িয়ে পার্থসারথীর কাছ থেকে খাঁচাটা নিয়ে যত্ন করে নিজের কোলের ওপর রাখলেন। আপনি চিন্তা করবেন না উমাদা, বাচ্চাগুলোর দেখাশোনার দায়িত্ব তো আমি নিলামই। তাছাড়া এই পুরো ক্রাইমটার পেছনে কারা আছে সেটাও আমি বার করে ছাড়ব। কালকেই চিফ কনজারভেটর ফরেস্টকে আমি পুরো ঘটনাটা ব্রিফ করছি। কথা বলতে বলতেই গাড়িটা চৌবে সাহেবের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল। চৌবে সাহেব গাড়ি থেকে নেমে বললেন, গুড নাইট এভরিবডি। এ কি পার্থ, তুমি আবার গাড়ি থেকে নামছো কেন? আমি তো একাই। একটা কাজ বাকি রয়ে গেছে স্যার। আরে, ওসি কুচবিহার পার্থসারথী রায় হঠাৎই নিচু হয়ে চৌবে সাহেবের পা ছুঁয়ে প্রণাম করে আবার গাড়িতে উঠে পড়লেন। গুড নাইট। চৌবে সাহেব ভারী অবাক হয়ে গাড়িটাকে নীলকুঠির রাস্তা ধরে চলে যেতে দেখলেন। সানডে সাসপেন্সে আজ শুনলেন সৈকত মুখোপাধ্যায়ের লেখা গল্প সেগুন বন অন্ধকার। সৈকত মুখোপাধ্যায়ের জন্ম এবং বড় হওয়া হুগলি জেলার উত্তরপাড়ায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ পাশ করে তিনি সরকারি আধিকারিক হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ 2 দশকের লেখক জীবনে প্রাপ্তবয়স্ক এবং কিশোর সাহিত্য উভয় ধারা লেখাতেই জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। লেখকের প্রকাশিত গ্রন্থের সংখ্যা 50-এর কাছাকাছি। তার বহু কাহিনী অডিও স্টোরি হিসেবে সামাজিক মাধ্যমে সমাদর পেয়েছে। সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য তিনি পেয়েছেন দীনেশ চন্দ্র স্মৃতি পুরস্কার এবং নান্দনিক সাহিত্য সম্মান। এই গল্পটির গল্প পাঠে শেখর, উমাশঙ্কর চৌবে, শঙ্করী প্রসাদ মিত্র, বিনায়ক বসু, সৌমেন চক্রবর্তী, অরুময় মিত্র, ইন্দ্রনীল ভাদুড়ী, পার্থসারথী রায়, অংশুমান পাল, শ্রমিক হাজারিকা, সাক্ষ্য রায়, প্রণব, অভিক ঘোষাল। অন্যান্য ভূমিকায় তৃণাঞ্জনা দাস, পৃথা দাস ও গার্গী চট্টোপাধ্যায়। নাট্যরূপ ও পরিচালনায় শাওলি মজুমদার। শব্দগ্রহণ, আবহ ও ধ্বনি প্রক্ষেপণ সত্যজিৎ সেন। শব্দ মিশ্রণ সব্যসাচী মুখার্জি। প্রচার অলঙ্করণ অভিব্রত সরকার। গল্পের সূত্রধার ও সমগ্র পরিকল্পনায় ইন্দ্রাণী। প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেনমেন্ট। সানডে সাসপেন্স আপনি শুনতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/mirchi বাংলা এবং গানা অ্যাপে।